চ্যাপ্টার 12 প্রভিন্সিয়াল কিংডমস অফ মিডিয়াইভাল ইন্ডিয়া পার্ট 2 অধ্যায় 12 মধ্যযুগীয় ভারতের প্রাদেশিক রাজ্য অংশ 2 ওয়েস্টার্ন ইন্ডিয়া গুজরাট মলয় অ্যান্ড মোয়ার পশ্চিম ভারত গুজরাট মালওয়া এবং মেওর গুজরাট গুজরাট Gujarat was one of the richest provinces of the Delhi Sultanate on account of its handicraftious fertile lands and flourishing seaports. Alauddin Khalji was the first Sultan to annex it to Delhi Sultanate 1297 খ্রিস্টাব্দ and since then it remained under the Turkish governors of the Sultanate. Under Firuz Tughlaq, Gujarat had a benign governor who, according to the historian Ferishta, was highly liberal and encouraged the Hindu religion to a great extent. He was succeeded by Jafar Khan, whose father Shadharan was a Rajput who converted to Islam, and had given his sister in marriage to Firuz Tughlaq. After Timer's invasion in 1407 খ্রিস্টাব্দ, Jafar Khan, who was then the governor, proclaimed himself an independent ruler. He assumed the title of Muzaffar Shah and founded the Muzaffarid dynasty. হস্তশিল্পের উর্বর জমি এবং সমৃদ্ধ সমুদ্রবন্দরের কারণে গুজরাট দিল্লি সালতানাতের অন্যতম ধনী প্রদেশ ছিল। আলাউদ্দিন খলজি প্রথম সুলতান যিনি এটিকে দিল্লি সালতানাতের সাথে যুক্ত করেন 1297 খ্রিস্টাব্দ এবং তারপর থেকে এটি সালতানাতের তুর্কি গভর্নরদের অধীনে ছিল। ফিরোজ তুঘলকের অধীনে গুজরাটের একজন সৌম্য গভর্নর ছিলেন, যিনি ঐতিহাসিক ফেরিস্তার মতে অত্যন্ত উদার ছিলেন এবং হিন্দু ধর্মকে অনেকাংশে উৎসাহিত করেছিলেন। তিনি জাফর খানের স্থলাভিষিক্ত হন, যার পিতা সাধারণ ছিলেন একজন রাজপুত যিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং ফিরোজ তুঘলকের সাথে তার বোনকে বিয়ে করেছিলেন। তৈমুরের আক্রমণের পর 1407 খ্রিস্টাব্দে জাফর খান, যিনি তখন গভর্নর ছিলেন, নিজেকে একজন স্বাধীন শাসক বলে ঘোষণা করেছিলেন। তিনি মুজাফফর শাহ উপাধি গ্রহণ করেন এবং মুজাফফরিদ রাজবংশ প্রতিষ্ঠা করেন। মুজাফফর শাহ জাফর খান 1407-1411 খ্রিস্টাব্দ। মুজাফফর শাহ জাফর খান 1407 থেকে 1411 খ্রিস্টাব্দ। আহমেদ শাহ 1411-1441 খ্রিস্টাব্দ। আহমদ শাহ 1411 থেকে 1441 খ্রিস্টাব্দ। Grandson of Muzaffar Shah, who was the real founder of the Kingdom of Gujarat as he not only controlled the nobility and settled the administration, but also expanded and consolidated the kingdom. মুজাফফর শাহের নাতি, যিনি গুজরাট রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন কারণ তিনি শুধুমাত্র আভিজাত্যকে নিয়ন্ত্রণ করেননি এবং প্রশাসনকে স্থির করেছিলেন, কিন্তু রাজ্যকে প্রসারিত ও সুসংহত করেছিলেন। He tried to extend his control over Rajput states in the Saurashtra region, Garnar, as well as those located on the Gujarat-Rajasthan border such as Jhalawar, Mandi and Dangarpur. He also attacked Saitiyajpur, the famous Hindu pilgrimage center, and destroyed many beautiful temples. It is rather interesting to note that even though he pretended to be an Orthodox Muslim who imposed jizya on the Hindus in Gujarat and destroyed several temples, quite oppositely, he appointed Hindus to important administrative positions. For instance, his two ministers Manik Chand and Moti Chand both were Hindus. তিনি সৌরাষ্ট্র অঞ্চলে গিরনার রাজপুত রাজ্যগুলির পাশাপাশি ঝালাওয়ার, বুন্দি এবং দুঙ্গারপুরের মতো গুজরাট রাজস্থান সীমান্তে অবস্থিত রাজ্যগুলির উপর তার নিয়ন্ত্রণ প্রসারিত করার চেষ্টা করেছিলেন। তিনি বিখ্যাত হিন্দু তীর্থস্থান সিদ্ধপুর আক্রমণ করেন এবং অনেক সুন্দর মন্দির ধ্বংস করেন। এটি লক্ষ্য করা বরং আকর্ষণীয় যে যদিও তিনি একজন গোঁড়া মুসলিম ছিলেন যিনি গুজরাটে হিন্দুদের উপর জাজিয়া চাপিয়েছিলেন এবং বেশ কিছু মন্দির ধ্বংস করেছিলেন, তার বিপরীতে তিনি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে হিন্দুদের নিয়োগ করেছিলেন। উদাহরণস্বরূপ, তার দুই মন্ত্রী মানিক চাঁদ এবং মতিচাঁদ উভয়ই হিন্দু ছিলেন। He fought equally fiercely against the Hindu as well as Muslim rulers. His arch enemies were the Muslim rulers of Moloe. The rivalry between Gujarat and Moloe was bitter and prevented both the regional states from concentrating on larger political gains in North Indian politics. তিনি হিন্দু ও মুসলিম শাসকদের বিরুদ্ধে সমানভাবে লড়াই করেছিলেন। তার চিরশত্রু ছিল মালওয়ার মুসলিম শাসকরা।
গুজরাট এবং মালওয়ার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তিক্ত ছিল এবং উভয় আঞ্চলিক রাজ্যকে উত্তর ভারতের রাজনীতিতে বৃহত্তর রাজনৈতিক লাভের দিকে মনোনিবেশ করতে বাধা দেয়। Founded the city of Ahmedabad and made it his capital in 1413 খ্রিস্টাব্দ, shifted earlier capital from Patan. আহমেদাবাদ শহর প্রতিষ্ঠা করেন এবং 1413 খ্রিস্টাব্দে এটিকে তার রাজধানী করেন, পাটন থেকে আগে রাজধানী স্থানান্তরিত হয়। Influenced by the Jaina architectural traditions of Gujarat, having exquisite features of slender turrets, exquisite stone carving and highly ornate brackets, he built beautiful buildings, like the Jami Masjid 1423 খ্রিস্টাব্দ and Tin Darwaza, and beautified the city with gardens, palaces and bazaars. গুজরাটের জৈন স্থাপত্য ঐতিহ্যের দ্বারা প্রভাবিত হয়ে সরু বুরুজ, সূক্ষ্ম পাথর খোদাই এবং অত্যন্ত অলঙ্কৃত বন্ধনীর সূক্ষ্ম বৈশিষ্ট্যযুক্ত, তিনি জামে মসজিদ 1423 খ্রিস্টাব্দ এবং তিন দরওয়াজার মতো সুন্দর ভবন নির্মাণ করেছিলেন এবং বাগান দিয়ে শহরটিকে সুন্দর করেছিলেন, প্রাসাদ এবং বাজার। He was also noted for imparting justice. For instance, he publicly executed his son in law who had murdered an innocent man. তিনি ন্যায়বিচার প্রদানের জন্য সুপরিচিত ছিলেন। উদাহরণস্বরূপ, তিনি প্রকাশ্যে তার জামাইকে হত্যা করেছিলেন যিনি একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করেছিলেন। After the death of Ahmed Shah in 1441 খ্রিস্টাব্দ, his eldest son Muhammad Shah ascended the throne, who was also known as Jarbaksh. However, in 1451 খ্রিস্টাব্দ, he was killed by conspirators. Muhammad Shah was followed by two weak rulers. Later, nobles raised Fateh Khan, a grandson of Ahmad Shah, to the throne. He took the title Mahmud Begarha and was the ablest ruler of his dynasty. 1441 খ্রিস্টাব্দে আহমদ শাহের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র মুহাম্মদ শাহ সিংহাসনে আরোহণ করেন, যিনি যার বকশ নামেও পরিচিত ছিলেন। যাই হোক, 1451 খ্রিস্টাব্দে তিনি ষড়যন্ত্রকারীদের দ্বারা নিহত হন। মুহাম্মদ শাহের পর দুইজন দুর্বল শাসক ছিলেন। পরে অভিযাত্রা আহমদ শাহের নাতি ফতেহ খানকে সিংহাসনে বসান। তিনি মাহমুদ বেগারহা উপাধি গ্রহণ করেন এবং তার বংশের সবচেয়ে দক্ষ শাসক ছিলেন। মাহমুদ বেগারহা 1459-1511 খ্রিস্টাব্দ। মাহমুদ বেগারহা 1459 থেকে 1511 খ্রিস্টাব্দ। The most important ruler of Gujarat, under whom the Gujarat kingdom reached its maximum limit and emerged as one of the most powerful and well-administered states in the country. গুজরাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক, যার অধীনে গুজরাট রাজ্য তার সর্বোচ্চ সীমায় পৌঁছেছিল এবং দেশের অন্যতম শক্তিশালী এবং সুশাসিত রাজ্য হিসাবে আবির্ভূত হয়েছিল। He was called Begarha as he had captured two powerful forts or gorge, Karnar, Junagadh in Saurashtra and the fort of Champanar from the Rajputs in South Gujarat. However, according to another version, he was called Begarha as his moustaches resembled the horns of a cow. তিনি সৌরাষ্ট্রের গিরনার, জুনাগড় এবং দক্ষিণ গুজরাটের রাজপুতদের কাছ থেকে চাম্পানের দুর্গ, দুটি শক্তিশালী দুর্গ বা গড় দখল করেছিলেন বলে তাকে বেগরা বলা হয়। যাই হোক, অন্য একটি সংস্করণ অনুসারে তার গোফগুলি গরুর শিংয়ের মতো হওয়ায় তাকে বেগরহা বলা হতো। The strategic fort of Garnar was suitable not only for administering Saurashtra but also provided a base for operations against the Sindhis. Mahmud founded a new town called Mustafabad at the foot of the hill, which had many beautiful monuments and later became the second capital of Gujarat. গিরনারের কৌশলগত দুর্গ শুধুমাত্র সৌরাষ্ট্র পরিচালনার জন্যই উপযুক্ত ছিল না বরং সিন্ধুর বিরুদ্ধে অভিযানের জন্য একটি ঘাঁটিও প্রদান করেছিল। মাহমুদ পাহাড়ের পাদদেশে মুস্তাফাবাদ নামে একটি নতুন শহর প্রতিষ্ঠা করেন, যেখানে অনেক সুন্দর স্মৃতিস্তম্ভ ছিল এবং পরে গুজরাটের দ্বিতীয় রাজধানী হয়। Similarly, he besieged the fort of Champanar, which was crucial to control Malwa and Khandesh. Here too, Mahmud constructed a new town called Muhammadabad near Champanar and laid out many fine gardens. একইভাবে, তিনি চাম্পানের দুর্গ অবরোধ করেন, যা মালওয়া ও খানদেশকে নিয়ন্ত্রণ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখানেও মাহমুদ চাম্পানেরের কাছে মুহাম্মাদাবাদ নামে একটি নতুন শহর নির্মাণ করেন এবং অনেক সুন্দর বাগান স্থাপন করেন।
Mahmud sacked Dwarka primarily to check the menace of pirates who preyed on the pilgrims traveling to Mecca. মাহমুদ দ্বারকাকে বরখাস্ত করেন প্রাথমিকভাবে জলদস্যুদের হুমকির জন্য যারা মক্কায় ভ্রমণকারী তীর্থযাত্রীদের শিকার করেছিল। In 1507 খ্রিস্টাব্দ, Mahmud led an expedition against the Portugals who had settled on the western coast to break their trade monopoly, which was causing immense harm to the Muslim traders. For this, he sought help of the ruler of Egypt, but he was unsuccessful and finally he had to give the Portugals a site for a factory in Dahiya. 1507 খ্রিস্টাব্দে, মাহমুদ পর্তুগিজদের যারা পশ্চিম উপকূলে বসতি স্থাপন করেছিল তাদের বাণিজ্য একচেটিয়া ভাঙ্গনের জন্য একটি অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন, যা মুসলিম ব্যবসায়ীদের প্রচুর ক্ষতির কারণ হয়েছিল। এজন্য তিনি মিশরের শাসকের সাহায্য চান কিন্তু তিনি ব্যর্থ হন এবং শেষ পর্যন্ত তাকে দিউতে একটি কারখানার জন্য পর্তুগিজদের একটি জায়গা দিতে হয়। During his reign, trade and commerce prospered. He constructed many caravanserais and inns for the comfort of the travelers and tried to maintain roads safe for traffic. তার রাজত্বকালে ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটে। তিনি যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য অনেক কাফেলা সারি এবং সরাইখানা নির্মাণ করেন এবং যানবাহনের জন্য নিরাপদ সড়ক বজায় রাখার চেষ্টা করেন। Though he himself had never received systematic education, yet he was a great patron of art and literature. Many works were translated from Arabic to Persian during his reign. His court poet was the Sanskrit scholar Udayaraja, who wrote a book called The Raja Vinoda on Mahmud Begurha. যদিও তিনি নিজে কখনো নিয়মতান্ত্রিক শিক্ষা লাভ করেননি, তবুও তিনি শিল্প ও সাহিত্যের একজন মহান পৃষ্ঠপোষক ছিলেন। তার শাসনামলে অনেক কাজ আরবি থেকে ফার্সিতে অনুবাদ করা হয়। তার দরবারের কবি ছিলেন সংস্কৃত পণ্ডিত উদয়রাজা, যিনি মাহমুদ বেগুরহাকে নিয়ে রাজা বিনোদ নামে একটি বই লিখেছিলেন। Interestingly, Mahmud had a striking appearance as he had a flowing beard, which reached up to his waist, and his moustache was so long that he tied it over his head. According to Barbosa, Mahmud was given some poison right from his childhood, so if a flea settled on his hand, it meant instant death. He was also famous for his huge appetite. মজার বিষয় হল, মাহমুদের একটি আকর্ষণীয় চেহারা ছিল কারণ তার একটি প্রবাহিত দাড়ি ছিল, যা তার কোমর পর্যন্ত পৌঁছেছিল এবং তার গোঁফ এত লম্বা ছিল যে তিনি এটি তার মাথায় বেঁধেছিলেন। বারবোসার মতে, মাহমুদকে তার শৈশব থেকেই কিছু বিষ দেওয়া হয়েছিল, তাই তার হাতে একটি মাছি বসলে তা তাৎক্ষণিক মৃত্যুর মুখোমুখি হয়। তিনি তার বিশাল ক্ষুধার জন্য বিখ্যাত ছিল। গুজরাট ওয়াজ অ্যানেক্সড বাই আকবর ইন 1573 খ্রিস্টাব্দ। 1573 খ্রিস্টাব্দে আকবর গুজরাটকে সংযুক্ত করে। মালওয়া was the south-western province of the Delhi Sultanate, which was conquered by Eluddin Khalji in 1310 খ্রিস্টাব্দ and remained the part of the Delhi Sultanate till the death of Firuz Tughlaq. It had a very strategic position as it was situated on the high plateau between the rivers Narmada and Tapti and hence commanded the trunk routes between Gujarat and northern India, as also between north and south India. So if any of the powerful states of the region could extend its control over Malwa, it could dominate North India. মালওয়া ছিল দিল্লি সালতানাতের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ, যা 1310 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি দ্বারা জয় করা হয়েছিল এবং ফিরোজ তুগলকের মৃত্যু পর্যন্ত দিল্লি সালতানাতের অংশ ছিল। এটি নর্মদা এবং তাপ্তি নদীর মধ্যবর্তী উচ্চ মালভূমিতে অবস্থিত হওয়ায় এটির একটি অত্যন্ত কৌশলগত অবস্থান ছিল এবং তাই এটি গুজরাট এবং উত্তর ভারতের মধ্যে, পাশাপাশি উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যেও ট্রাঙ্ক রুট পরিচালনা করেছিল। তাই এই অঞ্চলের কোনো শক্তিশালী রাজ্য মালওয়ার ওপর নিয়ন্ত্রণ বাড়াতে পারলে উত্তর ভারতে আধিপত্য বিস্তার করতে পারে। আফটার দি ইনভাশন অফ Taimur in 1401 খ্রিস্টাব্দ, দিলাওয়ার খান ঘোরি who belonged to the court of Firuz Shah Tughlaq, through of his allegiance to Delhi, though he did not take the royal title of Sultan. Dilawar shifted the capital from Dhar to Mandu, renaming it Shediabad, the city of joy, which was highly defensible and which had a great deal of natural beauty. After the death of Dilawar Khan in 1405 খ্রিস্টাব্দ, his son Al Khan ascended the throne and acquired the title of Hosham Shah. তৈমুরের আক্রমণের পর 1401 খ্রিস্টাব্দে,
ফিরোজ শাহ তুঘলকের দরবারের অন্তর্গত দিলওয়ার খান ঘড়ি দিল্লির প্রতি আনুগত্য ত্যাগ করেন, যদিও তিনি সুলতান রাজকীয় উপাধি গ্রহণ করেননি। দিলাওয়ার ধর থেকে রাজধানী স্থানান্তর করেন মান্ডুতে। এর নাম পরিবর্তন করে সাদিয়াবাদ, আনন্দের শহর, যেটি ছিল অত্যন্ত প্রতিরক্ষাযোগ্য এবং যেখানে প্রচুর প্রাকৃতিক সৌন্দর্য ছিল। হোসাং শাহ 1406-1435 খ্রিস্টাব্দ। হোসাং শাহ 1406 থেকে 1435 খ্রিস্টাব্দ। He was the first formally appointed Islamic king of Moloe who was a bold and ambitious ruler. An interesting account of his boldness could be ascertained by his rather unconventional way of obtaining the finest elephants from Urisha in 1421 খ্রিস্টাব্দ, when the king of Urisha had refused to send him the best elephants. He himself along with 1,000 soldiers reached Jajpur in Urisha and disguised himself as merchants of other things, including the king's favorite horses. When the king came to inspect the horses, Hoshang Shah's soldiers captured him and he let him free only after the king promised to give tax of the very best elephants and to let him out of Urisha safely. তিনি ছিলেন মালওয়ার প্রথম আনুষ্ঠানিকভাবে নিযুক্ত ইসলামিক রাজা যিনি একজন সাহসী এবং উচ্চাকাঙ্ক্ষী শাসক ছিলেন। তার সাহসিকতার একটি আকর্ষণীয় বিবরণ 1421 খ্রিস্টাব্দে ওড়িশা থেকে সেরা হাতিগুলি পাওয়ার তার অপ্রচলিত উপায় দ্বারা নিশ্চিত করা যেতে পারে, যখন ওড়িশার রাজা তাকে সেরা হাতি পাঠাতে অস্বীকার করেছিলেন। তিনি নিজে 1000 সৈন্যের সাথে ওড়িশার জাজপুরে পৌঁছেছিলেন এবং রাজার প্রিয় ঘোড়া সহ অন্যান্য জিনিসের ব্যবসায়িক ছদ্মবেশ ধারণ করেছিলেন। রাজা যখন ঘোড়াগুলি পরিদর্শন করতে আসেন, তখন হোসাং শাহের সৈন্যরা তাকে বন্দী করে এবং রাজা তাকে 100টি সেরা হাতি উপহার দেওয়ার এবং তাকে নিরাপদে ওড়িশা থেকে বের করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরেই তাকে মুক্ত করে। Despite being a warrior, he had a sympathetic heart and was dearly loved by his subjects. He adopted a broad policy of religious toleration as evident from the inscription of the Lalitpur temple which belonged to this period. It specifies that no restrictions were placed on the construction of temples. He also encouraged many Rajputs to settle in Moloe and extended his patronage to the Jains who were the principal commercial merchants and bankers of the area. For instance, two of the elder brothers of Rana Mukul of Mar were granted jagars in Moloe, and Nardeva Shoni, a successful merchant, was his treasurer and advisor. একজন যোদ্ধা হওয়া সত্ত্বেও তার সহানুভূতিশীল হৃদয় ছিল এবং তার প্রজারা তাকে খুব পছন্দ করতেন। তিনি এই সময়ের অন্তর্গত ললিতপুর মন্দিরের শিলালিপি থেকে স্পষ্ট ধর্মীয় সহনশীলতার একটি বিস্তৃত নীতি গ্রহণ করেছিলেন। এটি উল্লেখ করে যে মন্দির নির্মাণে কোন বিধিনিষেধ ছিল না। তিনি অনেক রাজপুতকে মালওয়ায় বসতি স্থাপনের জন্য উৎসাহিত করেছিলেন এবং জৈনদের কাছে তার পৃষ্ঠপোষকতা প্রসারিত করেছিলেন যারা এই এলাকার প্রধান বাণিজ্যিক বণিক এবং ব্যাংকার ছিলেন। উদাহরণস্বরূপ, মেওয়ারের রানা মুকুলের দুই বড় ভাইকে মালওয়ায় জায়গির দেওয়া হয়েছিল এবং একজন সফল বণিক নরদেব শনি ছিলেন তার কোষাধ্যক্ষ এবং উপদেষ্টা। He is also remembered for his wonderful taste in architecture. It was he who made Mandu one of the most impregnable forts of India. Hoshangabad in Madhya Pradesh, earlier called Narmadapur, was founded by Hoshang Shah. স্থাপত্যে তার চমৎকার স্বাদের জন্য তাকে স্মরণ করা হয়। তিনি মান্ডুকে ভারতের অন্যতম দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছিলেন। মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদ, আগে নর্মদাপুর বলা হতো, হোসাং শাহ প্রতিষ্ঠা করেছিলেন। মাহমুদ খালজি সি 1436-1469 খ্রিস্টাব্দ। মাহমুদ খলজি আনুমানিক 1436 থেকে 1469 খ্রিস্টাব্দ। Mahmud Khalji crowned himself Sultan after assassinating Muhammad, the son of the Hoshang Shah. It was under his reign that the Moloe Sultanate reached its greatest height. হোসাং শাহের পুত্র মোহাম্মদকে হত্যা করার পর মাহমুদ খলজি নিজেকে সুলতানের মুকুট পরিয়েছিলেন। তার শাসনামলেই মালওয়া সালতানাত সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিল। He was a restless and ambitious ruler who fought with almost all his neighbors, the ruler of Gujarat, the Rajas of the Gondwana and Orissa, the Bahmani Sultans, and even an unsuccessful campaign against the Delhi Sultanate. However, his prime targets were the South Rajputana states, especially Mewar.
Mahmud Khalji fought with Rana Kumbha of Mawar, and both sides claimed victory. Rana Kumbha erected a tower of victory in Chittor, and the Sultan erected a 7-storied column at Mandu. তিনি একজন অস্থির এবং উচ্চাভিলাষী শাসক ছিলেন যিনি তার প্রায় সমস্ত প্রতিবেশীদের সাথে যুদ্ধ করেছিলেন, গুজরাটের শাসক, গন্ডোয়ানার রাজা এবং উড়িষ্যা, বাহমানি সুলতানদের এবং এমনকি দিল্লি সালতানাতের বিরুদ্ধে একটি ব্যর্থ অভিযান। যাই হোক, তার প্রধান লক্ষ্য ছিল দক্ষিণ রাজপুতানা রাজ্য, বিশেষ করে মেওয়ার। মাহমুদ খলজি মেওয়ারের রানা কুম্ভের সাথে যুদ্ধ করেন এবং উভয় পক্ষই বিজয় দাবি করে। রানা কুম্ভ চিতোরে বিজয়ের একটি মিনার নির্মাণ করেন এবং সুলতান মান্ডুতে একটি 7তলা স্তম্ভ স্থাপন করেন। গিয়াস-উদ-দিন 1469-1500 খ্রিস্টাব্দ। গিয়াস-উদ-দিন 1469 থেকে 1500 খ্রিস্টাব্দ। Mahmud was succeeded by his eldest son Ghias-ud-din, who was a pleasure seeker and devoted himself to women and music. He constructed the Jahaj Mahal for housing the women, numbering in thousands, of his harem. মাহমুদের স্থলাভিষিক্ত হন তার জ্যেষ্ঠ পুত্র গিয়াস-উদ-দিন, যিনি একজন আনন্দের সন্ধানী ছিলেন এবং নিজেকে নারী ও সঙ্গীতে নিবেদিত করেছিলেন। তিনি তার হারেমের হাজার হাজার নারীদের থাকার জন্য জাহাজ মহল নির্মাণ করেছিলেন। গিয়াস-উদ-দিন ওয়াজ ডিফেটেড বাই রানা রাইমাল অফ চিত্তর। গিয়াস-উদ-দিন চিতোরের রানা রাইমালের কাছে পরাজিত হন। মাহমুদ শাহ 1510-1531 খ্রিস্টাব্দ। মাহমুদ শাহ 1510 থেকে 1531 খ্রিস্টাব্দ। The last ruler of the Khalji dynasty of Malwa, who surrendered to Bahadur Shah, the Sultan of Gujarat, after he lost the fort of Mandu in 1531 খ্রিস্টাব্দ। মারোয়ার খলজি রাজবংশের শেষ শাসক, যিনি 1531 খ্রিস্টাব্দে মান্ডুর দুর্গ হারানোর পর গুজরাটের সুলতান বাহাদুর শাহের কাছে আত্মসমর্পণ করেছিলেন। During 1531-1537 খ্রিস্টাব্দ, the kingdom was under the control of Bahadur Shah, the Mughal Emperor Humayun captured it for a short period during 1535-36 খ্রিস্টাব্দ। In 1537 খ্রিস্টাব্দ, Qadir Shah, an ex-officer of the previous Khalji dynasty, regained control over a part of the erstwhile kingdom. But in 1542 খ্রিস্টাব্দ, Sher Shah Suri conquered the kingdom, defeating him and appointed Shujat Khan as the governor. His son, Baj Bahadur, declared himself independent in 1555 খ্রিস্টাব্দ। 1531 থেকে 1537 খ্রিস্টাব্দের মধ্যে, রাজ্যটি বাহাদুর শাহের নিয়ন্ত্রণে ছিল, যদিও মুঘল সম্রাট হুমায়ুন 1535 থেকে 36 খ্রিস্টাব্দের মধ্যে অল্প সময়ের জন্য এটি দখল করেছিলেন। 1537 খ্রিস্টাব্দে, পূর্ববর্তী খলজি রাজবংশের একজন প্রাক্তন কর্মকর্তা কাদির শাহ পূর্ববর্তী রাজ্যের একটি অংশের উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেন। কিন্তু 1542 খ্রিস্টাব্দে, শের শাহ সুরি তাকে পরাজিত করে রাজ্য জয় করেন এবং সুজাত খানকে গভর্নর নিযুক্ত করেন। তার পুত্র বাজ বাহাদুর 1555 খ্রিস্টাব্দে নিজেকে স্বাধীন ঘোষণা করেন। বাজ বাহাদুর 1555-561 খ্রিস্টাব্দ। বাজ বাহাদুর 1555 থেকে 561 খ্রিস্টাব্দ। He was the last Sultan of Malwa, who was noted for his gift of music and property, and is known for his romantic liaison with Queen Rohmati. In 1561 খ্রিস্টাব্দ, Akbar's army led by Adham Khan and Pir Muhammad Khan attacked Malwa and defeated Baj Bahadur in the Battle of Sharangpur. One of the reasons for Adham Khan's attack seems to be his love for Rani Rohmati. Rani Rohmati poisoned herself upon hearing of the fall of Mandu, and Baj Bahadur fled to Khandesh. তিনি ছিলেন মালওয়ার শেষ সুলতান, যিনি সঙ্গীত ও কবিতার উপহারের জন্য বিখ্যাত ছিলেন এবং রানী রূপমতির সাথে তার রোমান্টিক যোগাযোগের জন্য পরিচিত। 1561 খ্রিস্টাব্দে, আদম খান এবং পীর মুহাম্মদ খানের নেতৃত্বে আকবরের বাহিনী মালওয়া আক্রমণ করে এবং সারামপুরের যুদ্ধে বাজ বাহাদুরকে পরাজিত করে। আদম খানের আক্রমণের অন্যতম কারণ রানী রূপমতির প্রতি তার ভালোবাসা বলে মনে হয়। মান্ডুর পতনের কথা শুনে রানী রূপমতি বিষপান করেন এবং বাজ বাহাদুর খানদেশে পালিয়ে যান। আকবর soon recalled Adham Khan and handed over command to Pir Muhammad, who attacked Khandesh and proceeded up to Burhanpur, but was soon defeated and killed by a coalition of three powers,
Miran Mubarak Shah II of Khandesh, Tuefel Khan of Berar and Baj Bahadur. The Confederate army pursued the Mughals and drove them out of Malwa, and thus Baj Bahadur regained his kingdom for a brief period. আকবর শীঘ্রই আদম খানকে প্রত্যাহার করেন এবং পীর মুহাম্মদের কাছে কমান্ড হস্তান্তর করেন, যিনি খানদেশ আক্রমণ করেন এবং বুরহানপুর পর্যন্ত অগ্রসর হন, কিন্তু শীঘ্রই তিনটি শক্তির জোট দ্বারা পরাজিত ও নিহত হন: খানদেশের মিরান মুবারক শাহ II, বেরারের তোফাল খান এবং বাজ বাহাদুর। কনফেডারেট সেনাবাহিনী মুঘলদের তাড়া করে এবং তাদের মালওয়া থেকে বিতাড়িত করে এবং এভাবে বাজ বাহাদুর অল্প সময়ের জন্য তার রাজ্য পুনরুদ্ধার করেন। However, in 1562 খ্রিস্টাব্দ, Akbar sent another army led by Abdullah Khan which finally defeated Baj Bahadur, who fled to Chittor. He thus remained a fugitive at a number of courts until he surrendered in 1570 খ্রিস্টাব্দ to Akbar at Nagaur and Malwa, thus became a Sabah of the Mughal Empire. যাই হোক, 1562 খ্রিস্টাব্দে আকবর আবদুল্লাহ খানের নেতৃত্বে আরেকটি সেনাবাহিনী পাঠান যা শেষ পর্যন্ত বাজ বাহাদুরকে পরাজিত করে, যিনি চিতোরে পালিয়ে যান। এইভাবে তিনি 1570 খ্রিস্টাব্দে নাগৌর এবং মালওয়ায় আকবরের কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত বেশ কয়েকটি আদালতে পলাতক ছিলেন। এইভাবে তিনি মুঘল সাম্রাজ্যের একটি সুবাহে পরিণত হন। Among the many buildings of splendid architectural beauty built in the fortified city of Mandu, the Jami Masjid, which was planned and begun by Hosham Shah and completed by Mahmud Khalji, the Hindola Mahal, the Jahaj Mahal, Hosham Shah, Tomb, and Baj Bahadur, and Rani Rupamoti's palaces are worth a visit. It is pertinent to note that unlike the Gujarat style of architecture, the Mandu architecture was massive due to use of lofty plinth for the buildings and there was a large-scale use of colored and glared tiles which provided variety to the buildings. দুর্গবদ্ধ নগরী মান্ডুতে নির্মিত অপূর্ব স্থাপত্যের সৌন্দর্যের অনেক ইমারতের মধ্যে জামে মসজিদ, যা হোসাম শাহ দ্বারা পরিকল্পিত এবং শুরু হয়েছিল এবং মাহমুদ খলজি দ্বারা সম্পন্ন হয়েছিল, হিন্দোলা মহল, জাহাজ মহল, হোসাম শাহের সমাধি এবং বাজ বাহাদুরের সমাধি, রানী রূপমতির প্রাসাদগুলো দেখার মতো। এটি লক্ষণীয় যে গুজরাট স্থাপত্যশৈলীর বিপরীতে, মান্ডু স্থাপত্যটি বিল্ডিংয়ের জন্য উঁচু প্লিন্থ ব্যবহারের কারণে ব্যাপক ছিল এবং সেখানে রঙিন এবং গ্লাসযুক্ত টাইলসের ব্যাপক ব্যবহার ছিল যা বিল্ডিংগুলিকে বৈচিত্র্য প্রদান করে। Mewar or Udaipur kingdom was originally called Mediaeval and over time, the name Mediaeval became Mewar. Interestingly, the rulers of Mewar used the title Maharana, Prime Minister or Custodian, instead of the typical title Maharaja, King, as they believed themselves to be merely custodians of the Hindu civilization epitomed in the temple of their Lord Aklingaji, a manifestation of Lord Shiva, who was also called Mediaeval, Lord of Mediaeval. মেওয়ার বা উদয়পুর রাজ্যকে মূলত মেদপাট বলা হতো এবং সময়ের সাথে সাথে মেদপথের নাম হয় মেওয়ার। মজার ব্যাপার হল, মেওয়ারের শাসকরা সাধারণ উপাধি মহারাজা, রাজা এর পরিবর্তে মহারানা, প্রধানমন্ত্রী বা রক্ষক উপাধিটি ব্যবহার করেছিলেন, কারণ তারা নিজেদেরকে শুধুমাত্র হিন্দু সভ্যতার রক্ষক বলে বিশ্বাস করতেন যা তাদের প্রভু একলিঙ্গজির মন্দিরে রূপায়িত হয়েছিল। ভগবান শিবের একটি প্রকাশ যাকে মেদপাটেশ্বর, মেদপথের প্রভু ও বলা হতো। The rise of Mewar during the 15th century was an important factor in the political life of North India. The power of the Chauhans in Rajputana came to an end with the conquest of Ranthambore by Alauddin Khalji. After being overrun by the armies of Alauddin Khalji, Mewar had become relatively insignificant. Later in 1335 খ্রিস্টাব্দ, রানা হামিরা 1314–1378 খ্রিস্টাব্দ established the second Guhila dynasty of Chittor and also became the progenitor of the Sisodiya clan, a branch of the Guhilot clan, to which every succeeding Maharana of Mewar has belonged. He was the first ruler who started the use of title Rana and also built the Annapurna Mata temple, which is located in the Chittorgarh fort in Rajasthan. After the assassination of Rana Hamira's grandson, Maharana Mughal, his son Rana Kumbha, ascended the throne of Mewar in 1433 খ্রিস্টাব্দ। 15 শতকে মেওয়ারের উত্থান উত্তর ভারতের রাজনৈতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল।
আলাউদ্দিন খলজির রণথম্ভোর জয়ের মাধ্যমে রাজপুতানায় চৌহানদের ক্ষমতার অবসান ঘটে। আলাউদ্দিন খলজির সৈন্যবাহিনী দ্বারা পরাজিত হওয়ার পর মেওয়ার তুলনামূলকভাবে নগণ্য হয়ে পড়েছিল। পরবর্তীতে 1335 খ্রিস্টাব্দে রানা হাম্মিরা 1314 থেকে 1378 খ্রিস্টাব্দ চিত্তোরের দ্বিতীয় গুহিলা রাজবংশ প্রতিষ্ঠা করেন এবং সিসোদিয়া বংশের পূর্বপুরুষও হন, গুহিলট বংশের একটি শাখা যার সাথে মেওয়ারের প্রতিটি পরবর্তী মহারানা ছিলেন। তিনিই প্রথম শাসক যিনি রানা উপাধি ব্যবহার শুরু করেছিলেন এবং রাজস্থানের চিত্তোরগড় দুর্গে অবস্থিত অন্নপূর্ণা মাতার মন্দিরও তৈরি করেছিলেন। রানা হাম্মিরার নাতি মহারানা মোকালকে হত্যার পর তার পুত্র রানা কুম্ভ 1433 খ্রিস্টাব্দে মেওয়ারের সিংহাসনে আরোহণ করেন। রানা কুম্ভা 1433-1468 খ্রিস্টাব্দ। রানা কুম্ভ 1433 থেকে 1468 খ্রিস্টাব্দ। রানা কুম্ভা or Kumbhakarna Singh raised Mewar to the status of a power to be reckoned with and pulled it out of obscurity. He was a talented military commander and ruler who made his mark in the political as well as cultural field. রানা কুম্ভ বা কুম্ভকর্ণ সিং মেওয়ারকে গণনা করার মতো শক্তির মর্যাদায় উন্নীত করেন এবং এটিকে অস্পষ্টতা থেকে টেনে আনেন। তিনি একজন প্রতিভাবান সামরিক কমান্ডার এবং শাসক ছিলেন যিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে তার চিহ্ন তৈরি করেছিলেন। After courteously consolidating his position with great diplomacy and defeating his internal rivals, Rana Kumbha conquered states like Bandi, Kota, Chakshu, Malpura, Ambar, Dangarpur, etc. Majority of these states accepted the suzerainty of Rana Kumbha and came under his political influence. He also annexed Sambhar, Didwana, Mandor, Nagaur, Ranthambore, Sirohi, Gagran, Ajmer, Mandalgor, Abuktuda, etc. to his kingdom. অত্যন্ত কূটনীতির সাথে সতর্কতার সাথে তার অবস্থানকে সুসংহত করার পর এবং তার অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করার পর রানা কুম্ভ বুন্দি, কোটা, চাটসু, মালপুরা, আম্বার, ডুঙ্গেরপুর ইত্যাদি রাজ্য জয় করেন। এই রাজ্যগুলির অধিকাংশই রানা কুম্ভের আধিপত্য স্বীকার করে এবং তার রাজনৈতিক প্রভাবের অধীনে আসে। তিনি সম্ভার, দিদওয়ানা, মান্দোর, নাগৌর, রণথম্ভর, সিরোহি, গাগরান, আজমির, মন্ডলগড়, আবুকটোডা প্রভৃতি রাজ্যকে তার রাজ্যের সাথে যুক্ত করেন। রানা কুম্ভা অ্যান্ড সুলতান মাহমুদ খালজি অফ মোলওয়ে had a history of USSL. Rana Kumbha had given shelter to a rival of Mahmud Khalji and even attempted to install him on the throne of Malwa. In retaliation, Mahmud Khalji gave shelter and active encouragement to some of the rivals of the Rana, such as his brother Mokal. As we have discussed above, Rana Khamba and Mahmud Khalji fought against each other, and interestingly, both sides claimed victory. Kumbha erected a victory tower at Chittor, a mark of victory of his conquests. He also consolidated the fortification of Chittor and constructed a road running through its 7 doors. রানা কুম্ভ এবং মালওয়ার সুলতান মাহমুদ খলজির মধ্যে ঝগড়ার ইতিহাস ছিল। রানা কুম্ভ মাহমুদ খলজির প্রতিদ্বন্দ্বীকে আশ্রয় দিয়েছিলেন এবং এমনকি তাকে মালওয়ার সিংহাসনে বসানোর চেষ্টা করেছিলেন। খুচরা ব্যবসায় মাহমুদ খলজি রানার কিছু প্রতিদ্বন্দ্বীকে আশ্রয় এবং সক্রিয় উৎসাহ প্রদান করেন, যেমন তার ভাই মোকাল। যেমনটি আমরা উপরে আলোচনা করেছি, রানা খুম্বা এবং মাহমুদ খলজি একে অপরের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং মজার বিষয় হল উভয় পক্ষই বিজয় দাবি করেছিল। কুম্ভ তার বিজয়ের চিহ্ন হিসাবে চিতোরে একটি বিজয় টাওয়ার স্থাপন করেছিলেন। তিনি চিতোরের দুর্গকে সুসংহত করেন এবং এর 7টি দরজা দিয়ে একটি রাস্তা নির্মাণ করেন। It is rather admirable of Rana Kumbha that although he was so repressed from all sides, he was largely able to maintain his position in war. Though Kumbhalgarh was besieged a couple of times by Gujarat forces, and Mahmud Khalji was able to raid as far inland as Ajmer and install his own governor, Rana was able to repulse these attacks and retain possession of most of his conquests with the exception of some of the outlying areas such as Ranthambore. এটি রানা কুম্ভের বরং প্রশংসনীয় যে যদিও তিনি সব দিক থেকে চাপা পড়েছিলেন, তবুও তিনি মেওয়ারে তার অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছিলেন।
যদিও গুজরাট বাহিনীর দ্বারা কুম্ভলগড় কয়েকবার অবরোধ করা হয়েছিল এবং মাহমুদ খলজি আজমির পর্যন্ত অভ্যন্তরীণভাবে আক্রমণ করতে এবং নিজের গভর্নরকে বসাতে সক্ষম হয়েছিলেন, রানা এই আক্রমণগুলি প্রতিহত করতে এবং কিছু বাদে তার বেশিরভাগ বিজয়ের দখল ধরে রাখতে সক্ষম হন। রণথম্ভোরের মতো দূরবর্তী অঞ্চলের He was a great patron of art and literature and a great musician himself. He was a great veena player. He was acclaimed as Sanjit Shiromani and wrote an outstanding treatise on Indian music titled Sanjit Raj as well as other works like Sanjit Mimansa, Sanjit Ratnakar and Shudpro Bandiyaj. He also patronized great scholars such as Mahesh and Atri, the composers of the inscriptions of Victory Tower. তিনি শিল্প ও সাহিত্যের একজন মহান পৃষ্ঠপোষক এবং নিজে একজন মহান সঙ্গীতজ্ঞ ছিলেন। তিনি একজন মহান বীণা বাদক ছিলেন। তিনি সঙ্গীত শিরোমণি হিসাবে প্রশংসিত হন এবং সঙ্গীত রাজ নামে ভারতীয় সঙ্গীতের পাশাপাশি সঙ্গীত মীমাংসার মতো অন্যান্য রচনাগুলির উপর একটি অসামান্য গ্রন্থ রচনা করেন, সঙ্গীত রত্নাকর ও সুধপ্রবন্ধ। তিনি বিজয় টাওয়ারের শিলালিপির রচয়িতা মহেশ এবং অত্রির মতো মহান পণ্ডিতদেরও পৃষ্ঠপোষকতা করেছিলেন। He constructed the city of Bejandpur. He built several inns, palaces, ponds, schools and temples. For the defense of the kingdom, he built 5 forts of Kumbhalgarh, Achalgarh, Maddan, Kolana and Bhairat. He also gave patronage to many craftsmen and sculptors. তিনি বসন্তপুর শহর নির্মাণ করেন। তিনি বেশ কয়েকটি সরাইখানা, প্রাসাদ, পুকুর, বিদ্যালয় ও মন্দির নির্মাণ করেন। রাজ্য রক্ষার জন্য তিনি কুম্ভলগড়, অচলগড়, মদন, কোলানা ও বৈরাট 5টি দুর্গ নির্মাণ করেন। তিনি অনেক কারিগর ও ভাস্করদের পৃষ্ঠপোষকতাও দিয়েছিলেন। Unfortunately, he was murdered by his own son Uday in order to gain the throne. Uday was however assisted by Maharana Raimal, who was the younger son of Rana Kumbha. Later, after another unfortunate, long fratricidal conflict with his brothers, Rana Sanga, son of Raimal, became the ruler of Mewar. দুর্ভাগ্যবশত সিংহাসন লাভের জন্য তাকে তার নিজের ছেলে উদয় হত্যা করেছিল। উদয়কে অবশ্য মহারানা রাইমাল কর্তৃক ক্ষমতাচ্যুত করা হয়েছিল, যিনি ছিলেন রানা কুম্ভের ছোট ছেলে। পরবর্তীতে তার ভাইদের সাথে আরেকটি দুর্ভাগ্যজনক, দীর্ঘ ভ্রাতৃঘাতী দ্বন্দ্বের পর রানা সাঙ্গা, রাইমালের পুত্র, মেওয়ারের শাসক হন। রানা সাঙ্গা 1508-1528 খ্রিস্টাব্দ। রানা সাঙ্গা 1508 থেকে 1528 খ্রিস্টাব্দ। Originally called Sangram Singh, the grandson of Rana Kumbha was a ferocious and brave Rajput ruler who fought several battles. He was a man of indomitable spirit and despite losing one arm, one eye and numerous other grave injuries, he carried on with great valor and established his supremacy over almost all Rajput states in Rajasthan. মূলত সংগ্রাম সিং নামে পরিচিত রানা কুম্ভের নাতি ছিলেন একজন হিংস্র এবং সাহসী রাজপুত শাসক যিনি বেশ কয়েকটি যুদ্ধে লড়াই করেছিলেন। তিনি একজন অদম্য চেতনার মানুষ ছিলেন এবং একটি বাহু, একটি চোখ এবং অসংখ্য অন্যান্য গুরুতর আঘাত হারালেও তিনি অত্যন্ত বীরত্বের সাথে চালিয়ে যান এবং রাজস্থানের প্রায় সমস্ত রাজপুত রাজ্যের উপর তার আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। He was more of a visionary than a warrior. After the fall of the Gurjara Pratihara kingdom, Rajputs all over northern India had broken up into various factions, squabbling and quarreling among themselves, but he united the various factions under his able leadership. তিনি একজন যোদ্ধার চেয়ে দূরদর্শী ছিলেন বেশি। গুর্জরা প্রতিহার রাজ্যের পতনের পর সমগ্র উত্তর ভারতে রাজপুতরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছিল, কিন্তু তিনি তার দক্ষ নেতৃত্বে বিভিন্ন দলকে একত্রিত করেছিলেন। After first consolidating his power at Mewar, Rana Sanga moved his army against the internally troubled neighboring kingdom of Malwa, as during this period Malwa was disintegrating. মেওয়ারে প্রথম তার ক্ষমতা সুসংহত করার পর রানা সাঙ্গা তার সেনাবাহিনীকে অভ্যন্তরীণভাবে অস্থির প্রতিবেশী রাজ্য মালওয়ার বিরুদ্ধে নিয়ে যান, যেমন এই সময়কালে মালওয়া ভেঙে যাচ্ছিল। দি রুলার অফ মোলোয়ে, মাহমুদ II, was wary of his rival Rajput wazir Midiniar Ei's power, so he sought assistance from both Sultan Ibrahim Lodi of Delhi and Bahadur Shah of Gujarat. On his part, requested Sanga to come to his aid.
Joined by Rajput rebels from within Moloi, Sanga's troops from were not only defeated Moloi's army but also their supporting troops from Delhi. Thus, Moloi fell under Rana's military power. His chivalry was reflected when he treated Sultan Mahmud with generosity and restored his kingdom even when he was defeated and taken as a prisoner by Rana. মারোয়ার শাসক মাহমুদ II তার প্রতিদ্বন্দ্বী রাজপুত উজির মেদিনী রায়ের ক্ষমতা সম্পর্কে সতর্ক ছিলেন, তাই তিনি দিল্লির সুলতান ইব্রাহিম লোধি এবং গুজরাটের বাহাদুর শাহ উভয়ের কাছ থেকে সহায়তা চেয়েছিলেন। রায় তার পক্ষ থেকে সাঙ্গাকে তার সাহায্যে আসার জন্য অনুরোধ করেছিলেন। মারোয়ার অভ্যন্তরে রাজপুত বিদ্রোহীদের দ্বারা যোগদান করা মেওয়ার থেকে সাঙ্গার সৈন্যরা শুধুমাত্র মারোয়ার সেনাবাহিনীকেই পরাজিত করেনি কিন্তু দিল্লি থেকে তাদের সমর্থনকারী সৈন্যদেরও পরাজিত করেছিল। এইভাবে মারোয়া রানার সামরিক শক্তির অধীনে পড়ে। তার বীরত্ব প্রতিফলিত হয়েছিল যখন তিনি সুলতান মাহমুদের সাথে উদারতার সাথে আচরণ করেছিলেন এবং রানার কাছে পরাজিত হয়ে বন্দী হওয়ার পরেও তার রাজ্য পুনরুদ্ধার করেছিলেন। He also defeated the Delhi Sultan Ibrahim Lodhi in 1518 Christabd at Ghotoli, near Gwalior. Lodhi, reportedly stunned by this Rajput aggression, moved again against the Sanga's army in 1519 Christabd, but was humbled again at Dhalpur. Lodhi thus fought Sanga repeatedly, only to be defeated each time, losing much of his land in Rajputana, while the boundaries of Sanga's military influence came to extend within striking distance of Agra. তিনি 1518 খ্রিস্টাব্দে ঘাটলিতে গোয়ালিয়রের কাছে দিল্লির সুলতান ইব্রাহিম লোধিকেও পরাজিত করেন। লোধি এই রাজপুত আগ্রাসনে হতবাক হয়ে 1519 খ্রিস্টাব্দে সাঙ্গার সেনাবাহিনীর বিরুদ্ধে আবার সরে আসেন, কিন্তু ধোলপুরে আবার নত হন। এইভাবে লোধি সাঙ্গার সাথে বারবার যুদ্ধ করেছিলেন, শুধুমাত্র প্রতিবারই পরাজিত হন। রাজপুতানায় তার অনেক জমি হারিয়েছিলেন, যখন সাঙ্গার সামরিক প্রভাবের সীমা আগ্রার উল্লেখযোগ্য দূরত্বের মধ্যে প্রসারিত হয়েছিল। According to some legends, it was on the invitation of Rana Sanga that Babur invaded India in 1526 C. But just after a year, Rana Sanga fought against the Babur in the famous Battle of Khanwa near Fatehpur Sikri, 1527 Christabd. The Rajput forces of Rana Sanga, supplemented by the contingents of Hasan Khan Mwati and the Afghan Mahmud Lodhi and Raja Medini Ari of Alwar, fought against the Babur. The battle, which lasted for not more than 10 hours, was bitterly contested and became an exceedingly brutal affair. At a critical moment of battle, the defection of Silhadi and his contingent caused a split in the Rajput forces. Rana Sanga, while trying to rebuild his front, was wounded and fell unconscious from his horse. The Rajput army thought their leader was dead and fled in disorder, thus allowing the Mughals to win. কিছু কিংবদন্তি অনুসারে রানা সাঙ্গার আমন্ত্রণে বাবর 1526 সালে ভারত আক্রমণ করেছিলেন। কিন্তু মাত্র এক বছর পর রানা সাঙ্গা ফতেপুর সিক্রির কাছে খানোয়ার বিখ্যাত যুদ্ধে 1527 খ্রিস্টাব্দে বাবরের বিরুদ্ধে যুদ্ধ করেন। রানা সাঙ্গার রাজপুত বাহিনী, হাসান খান মেওয়াতি এবং আফগান মাহমুদ লোধি এবং আলোয়ারের রাজা মেদিনী রায়ের বাহিনী দ্বারা সম্পূরক বাবরের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। যুদ্ধ, যা 10 ঘন্টার বেশি সময় ধরে চলে না, তিক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছিল এবং একটি অত্যন্ত নৃশংস ব্যাপার হয়ে ওঠে। যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে শিলহাদির দলত্যাগ এবং তার দল রাজপুত বাহিনীর মধ্যে বিভক্ত হয়ে পড়ে। রানা সাঙ্গা তার সামনের পুনর্নির্মাণ করতে গিয়ে ঘোড়া থেকে আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। রাজপুত সেনারা ভেবেছিল তাদের নেতা মারা গেছে এবং বিশৃঙ্খলায় পালিয়ে গেছে, এইভাবে মুঘলদের জয়ী হতে দেয়। রানা সাঙ্গা was whisked away to safety by the Rathore contingent from Marwar. Unwilling to admit defeat, he set out once more to rebuild his military and renew war with Babur. He vowed not to set foot in Chittor till Babur was defeated by him. In 1528 Christabd, he again fought Babur at Battle of Chandari to help Medini Ari who was attacked by Babur. But he fell sick at Kalpi and died in his camp. It is speculated that he was poisoned by some of his nobles who thought that his renewal of war with Babur was suicidal. রানা সাঙ্গাকে মারোয়ার থেকে রাঠোর দল নিরাপদে নিয়ে যায়।
পরাজয় স্বীকার করতে নারাজ, তিনি তার সামরিক বাহিনী পুনর্গঠন এবং বাবরের সাথে যুদ্ধ পুনর্নবীকরণের জন্য আরও একবার যাত্রা করেন। বাবরের কাছে পরাজিত না হওয়া পর্যন্ত তিনি চিতলে পা রাখবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন। 1528 খ্রিস্টাব্দে তিনি বাবরের দ্বারা আক্রান্ত মেদিনী রাইকে সাহায্য করার জন্য চান্দেরির যুদ্ধে আবার বাবরের সাথে যুদ্ধ করেন। কিন্তু তিনি কালপিতে অসুস্থ হয়ে পড়েন এবং শিবিরেই মারা যান। অনুমান করা হয় যে তিনি তার কিছু উচ্চপদস্থ ব্যক্তিদের দ্বারা বিষ প্রয়োগ করেছিলেন, যারা ভেবেছিলেন যে বাবরের সাথে তার যুদ্ধের পুনর্নবীকরণ ছিল আত্মঘাতী। It is pertinent to note that poet, saint and passionate devotee of Lord Krishna, the legendary Mirabai, was the daughter-in-law of Maharana Sanga, and Maharana Pratap to belong to his lineage. এটি লক্ষণীয় যে কবি, সাধক এবং ভগবান কৃষ্ণের অনুরাগী ভক্ত, কিংবদন্তি মীরাবাই ছিলেন মহারানা সাঙ্গের পুত্রবধূ এবং মহারানা প্রতাপও তার বংশের অন্তর্ভুক্ত। নর্থ ইন্ডিয়া, কাশ্মীর। উত্তর ভারত, কাশ্মীর। In Rajataranjini, a history of Kashmir written by Kalhana in the mid-12th century, it is stated that the valley of Kashmir was formerly a lake. According to Hindu mythology, the lake was drained by the great rishi or sage, Kashyapa, son of Marichi, who in his turn was the son of Brahma, by cutting the gap in the hills at Baramula, Varahamula. When Kashmir had been drained, Kashyapa asked Brahmans to settle there, and thus Kashmir Valley was settled by Hindus in the initial phases. The beautiful kingdom of Kashmir was for long a forbidden land for all outsiders. Al-Biruni, the famous Arab traveler, remarked in his work Al-Hind that entry into Kashmir was not allowed even to the Hindus who were not known personally to the local nobles. রাজতরঙ্গিনীতে কাশ্মীরের ইতিহাস 12 শতকের মাঝামাঝি কালহানা লিখেছিলেন। এটি বলা হয়েছে যে কাশ্মীর উপত্যকা পূর্বে একটি হ্রদ ছিল। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে বারামুল্লায় ভারাহমুলা পাহাড়ের ফাঁক কেটে হ্রদটি নিষ্কাশন করেছিলেন মহান ঋষি বা ঋষি মারিচির পুত্র কশ্যপ, যিনি তার পালাক্রমে ব্রহ্মার পুত্র ছিলেন। যখন কাশ্মীর নিষ্কাশন করা হয়েছিল, তখন কাশ্যপ ব্রাহ্মণদের সেখানে বসতি স্থাপন করতে বলেছিলেন এবং এইভাবে কাশ্মীর উপত্যকা প্রাথমিক পর্যায়ে হিন্দুদের দ্বারা বসতি স্থাপন করা হয়েছিল। কাশ্মীরের সুন্দর রাজ্যটি সমস্ত বহিরাগতদের জন্য দীর্ঘকাল নিষিদ্ধ ছিল। আল-বেরুনি, বিখ্যাত আরব পরিব্রাজক, তার আল-হিন্দ গ্রন্থে মন্তব্য করেছেন যে কাশ্মীরে প্রবেশের অনুমতি ছিল না, এমনকি হিন্দুদেরও যারা স্থানীয় অভিজাতদের কাছে ব্যক্তিগতভাবে পরিচিত ছিল না। In the 11th century, the rulers were followers of Shaivism, and Shaivism was the central religion in Kashmir. The oppressive taxation, corruption, internecine fights and rise of the Damaras, feudal lords during the unpopular rule of the Lohara dynasty, 1003–1320 খ্রিস্টাব্দ, paved way for foreign invasions of Kashmir. In 1320 খ্রিস্টাব্দ, Suhadeva, the last king of the Lohara dynasty, fled Kashmir after Juljut Dalacha, a Turkic Mongol chief, led a savage raid on Kashmir. Julju massacred the civilian population on a mass scale and did a lot of destruction. The hapless Kashmir government could offer no opposition and thus lost all credibility and public support. So, in 1339 খ্রিস্টাব্দ, Shamsuddin Shah deposed the Shaiva ruler and became the ruler of Kashmir, and from this period onwards, Islam started influencing the Kashmiri society. A group of Sufi saints known as the Rishis propagated a religion that combined features of Hinduism and Islam. For instance, Islamic preacher Sheikh Nuruddin Nurani, who is traditionally revered by Hindus as Nuyund Rishi, combined elements of Kashmir Shaivism with Sufi mysticism in his discourses. Thus, in the 14th century, under the influence of Sufi saints like Nurani, Islam gradually became the dominant religion in Kashmir. 11 শতকে শাসকরা শৈব ধর্মের অনুসারী ছিলেন এবং কাশ্মীরের কেন্দ্রীয় ধর্ম ছিল শৈব ধর্ম। লোহারা রাজবংশের 1003–1320 খ্রিস্টাব্দ, অজনপ্রিয় শাসনের সময় অত্যাচারী কর, দুর্নীতি, আন্তঃসংযোগের লড়াই এবং দামারদের, সামন্ত প্রভুদের উত্থান কাশ্মীরে বিদেশি আক্রমণের পথ তৈরি করেছিল। 1320 খ্রিস্টাব্দে লোহারা রাজবংশের শেষ রাজা সুহাদেব কাশ্মীর থেকে পালিয়ে যান,
জুলজুক ডালুচাক নামে একজন তুর্কি মঙ্গোল প্রধান কাশ্মীরে একটি বর্বর অভিযান পরিচালনা করেন। জুলজু বেসামরিক জনগণকে ব্যাপকভাবে গণহত্যা করেছে এবং প্রচুর ধ্বংসযজ্ঞ চালিয়েছে। অসহায় কাশ্মীর সরকার কোনো বিরোধিতা করতে পারেনি এবং এইভাবে সমস্ত বিশ্বাসযোগ্যতা এবং জনসমর্থন হারিয়েছে। তাই 1339 খ্রিস্টাব্দে শামসুদ্দিন শাহ শৈব শাসককে পদচ্যুত করে কাশ্মীরের শাসক হন এবং এই সময় থেকেই ইসলাম কাশ্মীরি সমাজকে প্রভাবিত করতে শুরু করে। ঋষি নামে পরিচিত সুফি সাধকদের একটি দল এমন একটি ধর্ম প্রচার করেছিল যা হিন্দু ধর্ম এবং ইসলামের বৈশিষ্ট্যগুলিকে একত্রিত করেছিল। উদাহরণস্বরূপ ইসলাম প্রচারক শেখ নুরুদ্দিন নুরানি, যিনি ঐতিহ্যগতভাবে হিন্দুদের দ্বারা নন্দ ঋষি হিসাবে শ্রদ্ধেয়, তার বক্তৃতায় সুফি রহস্যবাদের সাথে কাশ্মীর শৈববাদের উপাদানগুলিকে একত্রিত করেছেন। এইভাবে 14 শতকে নুরানির মতো সুফি সাধকদের প্রভাবে ইসলাম ধীরে ধীরে কাশ্মীরে প্রধান ধর্ম হয়ে ওঠে। সারনাহুদ্দিন শাহ মীর 1339-1342 খ্রিস্টাব্দ। শরনাহুদ্দিন শাহ মীর 1339 থেকে 1342 খ্রিস্টাব্দ। He was the founder of the Shah Miri dynasty and was the first Muslim ruler of Kashmir. তিনি শাহ মিরি রাজবংশের প্রতিষ্ঠাতা এবং কাশ্মীরের প্রথম মুসলিম শাসক ছিলেন। সিকন্দর শাহ 1389-1413 খ্রিস্টাব্দ। সিকান্দার শাহ 1389 থেকে 1413 খ্রিস্টাব্দ। All other sultans between 1354-1470 খ্রিস্টাব্দ were tolerant of other religions, but Sultan Sikandar was an exception who was more of an iconoclast. He imposed tax on non-Muslims, forced conversions to Islam, and earned the title Bad Shikan for destroying idols. 1354 থেকে 1470 খ্রিস্টাব্দের মধ্যে অন্যান্য সকল সুলতান অন্যান্য ধর্মের প্রতি সহনশীল ছিলেন, কিন্তু সুলতান সিকান্দার ছিলেন ব্যতিক্রম, যিনি একজন আইকনোক্লাস্ট ছিলেন। তিনি অমুসলিমদের উপর কর আরোপ করেছিলেন, জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেছিলেন এবং মূর্তি ধ্বংস করার জন্য বাট শিকান উপাধি অর্জন করেছিলেন। The state encouragement to Islam took an extreme turn during his reign as he issued an order that all Hindus, especially the Brahmanas living in his kingdom, should embrace Islam or leave his kingdom. It is perceived that these orders were issued at the instance of his minister, Shuha Bhatti, who was earlier a Hindu but had converted to Islam and was bent on harassing his former co-religionists. After the death of Sikandar Shah, his son Ali Shah 1413-1419 খ্রিস্টাব্দ ascended the throne, and after some years his brother Shah Khan ascended the throne under the title of Jainul Abidin. ইসলামের প্রতি রাষ্ট্রীয় উৎসাহ তার শাসনামলে চরম মোড় নেয়, কারণ তিনি আদেশ জারি করেছিলেন যে সমস্ত হিন্দু, বিশেষ করে তার রাজ্যে বসবাসকারী ব্রাহ্মণদের ইসলাম গ্রহণ করতে হবে বা তার রাজ্য ত্যাগ করতে হবে। এটি অনুমান করা হয় যে এই আদেশগুলি তার মন্ত্রী সুহা ভাটের নির্দেশে জারি করা হয়েছিল, যিনি আগে একজন হিন্দু ছিলেন কিন্তু ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন এবং তার প্রাক্তন সহধর্মবাদীদের হয়রানি করতে আগ্রহী ছিলেন। সিকান্দার শাহের মৃত্যুর পর তার পুত্র আলী শাহ 1413 থেকে 1419 খ্রিস্টাব্দ সিংহাসনে আরোহণ করেন এবং কিছু বছর পর তার ভাই শাহ খান জয়নুল আবিদিন উপাধিতে সিংহাসনে আরোহণ করেন। জাইনুল আবিদিন 1420-1470 খ্রিস্টাব্দ। জয়নুল আবিদিন 1420 থেকে 1470 খ্রিস্টাব্দ। Known as Budshah, the Great Sultan, and as Akbar of Kashmir, who was benevolent, liberal and an enlightened ruler. বুদশাহ মহান সুলতান এবং কাশ্মীরের আকবর হিসাবে পরিচিত, যিনি ছিলেন পরোপকারী, উদারপন্থী এবং একজন আলোকিত শাসক। He reversed all the negative and bigoted policies of Sikandar Shah and brought back all the non-Muslims who had fled. He allowed the freedom to revert back to Hinduism to all those who were forcibly converted under any pressure. He even restored their liberties, abolished jizya, and prohibited cow slaughter. As noted by Abul Fazal more than 100 years later, Kashmir had 150 majestic temples, and it is most likely that they must have been restored under Jainul Abidin. তিনি সিকান্দার শাহের সমস্ত নেতিবাচক ও ধর্মান্ধ নীতি উল্টে দিয়ে পালিয়ে আসা সমস্ত অমুসলিমদের ফিরিয়ে আনেন।
যে কোন চাপে জোর করে ধর্মান্তরিত করা হয়েছিল তাদের সকলকে তিনি হিন্দু ধর্মে ফিরে যাওয়ার স্বাধীনতা দিয়েছিলেন। এমনকি তিনি তাদের স্বাধীনতা ফিরিয়ে দেন, জাজিয়া বাতিল করেন এবং গরু জবাই নিষিদ্ধ করেন। যেমন আবুল ফজল 100 বছরেরও বেশি সময় পরে উল্লেখ করেছেন, কাশ্মীরে 150টি রাজকীয় মন্দির ছিল, এবং সম্ভবত সেগুলি জয়নুল আবিদিনের অধীনে পুনরুদ্ধার করা হয়েছিল। The Hindus occupied many high offices in his government. For instance, Shriya Bhatti was a minister of justice and court physician. Even Jainul, as first two queens were Hindus, being the daughters of the Raja of Jammu. হিন্দুরা তার সরকারের অনেক উচ্চ পদ দখল করেছিল। উদাহরণস্বরূপ, শ্রিয়া ভাট একজন বিচার মন্ত্রী এবং আদালতের চিকিৎসক ছিলেন। এমনকি জয়নুলের প্রথম দুই রানী জম্মুর রাজার কন্যা হওয়ায় হিন্দু ছিলেন। Though not a great warrior, he defeated the Mongol invasion of Ladakh, conquered the Baltistan area called Taibibat, Aikhad, and kept control over Jammu, Rajouri, etc., and thus unified the Kashmiri kingdom. যদিও তিনি একজন মহান যোদ্ধা ছিলেন না, তিনি লাদাখের মঙ্গোল আক্রমণকে পরাজিত করেন, বাল্টিস্তান এলাকা, তিব্বতী খুর্দ নামে পরিচিত, জয় করেন এবং জম্মু, রাজৌরি ইত্যাদির উপর নিয়ন্ত্রণ রাখেন এবং এইভাবে কাশ্মীরি রাজ্যকে একীভূত করেন। He paid a great attention towards the economic growth of Kashmir. The Sultan not only invited artists and craftsmen from Central Asia and Persia to train local artists in Kashmir but also sent two persons to Samarkand to learn the arts of paper making and book binding. Under his rule, the arts of wood carving, stone cutting and polishing, bottle making, gold beating, musket making, art of manufacturing fireworks, shawl and carpet weaving prospered. তিনি কাশ্মীরের অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে খুব মনোযোগ দিয়েছিলেন। সুলতান কাশ্মীরের স্থানীয় শিল্পীদের প্রশিক্ষণের জন্য মধ্য এশিয়া এবং পারস্যের শিল্পী ও কারিগরদের আমন্ত্রণ জানাননি, পাশাপাশি কাগজ তৈরি এবং বই বাঁধাইয়ের শিল্প শিখতে দুজন ব্যক্তিকে সমরখন্দে পাঠান। তার শাসনামলে কাঠের খোদাই, পাথর কাটা ও পালিশ করা, বোতল তৈরি, সোনা পিটানো, মাস্কেট তৈরি, আতশবাজি তৈরির শিল্প, শাল ও কার্পেট বয়ন শিল্পের উন্নতি ঘটে। He contributed to the agricultural development of Kashmir by constructing dams and canals and initiated the maintenance of the agricultural records. During the period of famine and other natural calamities, relief in terms of loans and grains and fodder was provided to the peasants. He also introduced reforms in the currency, market control and fixed price of the commodities. The Sultan also subsidized the import of the commodities that were scarce in this state. For instance, to make up for the shortage of salt, he imported salt from Ladakh and helped the traders in every possible way. তিনি বাঁধ ও খাল নির্মাণ করে কাশ্মীরের কৃষি উন্নয়নে অবদান রেখেছিলেন এবং কৃষি রেকর্ডের রক্ষণাবেক্ষণ শুরু করেছিলেন। দুর্ভিক্ষ এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় কৃষকদের ঋণ এবং শস্য এবং পশুখাদ্যের শর্তে ত্রাণ দেওয়া হয়েছিল। তিনি মুদ্রা, বাজার নিয়ন্ত্রণ এবং পণ্যের নির্দিষ্ট মূল্যের সংস্কারও প্রবর্তন করেন। যে সকল পণ্যের অভাব ছিল তা আমদানিতেও সুলতান ভর্তুকি দিতেন। রাজ্যে উদাহরণস্বরূপ, লবণের ঘাটতি মেটাতে তিনি লাদাখ থেকে লবণ আমদানি করেছিলেন এবং ব্যবসায়ীদের সম্ভাব্য সব উপায়ে সাহায্য করেছিলেন। He got built Joina Lanka, the artificial island in the Ular Lake on which he built his palace and a mosque. He also founded the towns of Jaingir, Jainket, and Jainpur. The striking feature of the Jama Masjid in Kashmir completed by Zainul Abidin is similar to Buddhist pagodas with Persian style and also includes turrets in its architecture. তিনি জাইনা লঙ্কা তৈরি করেছিলেন, উলার লেকের কৃত্রিম দ্বীপ যেখানে তিনি তার প্রাসাদ এবং একটি মসজিদ তৈরি করেছিলেন। তিনি জাইঙ্গির, জৈনকেট এবং জয়নপুর শহরগুলিও প্রতিষ্ঠা করেছিলেন। জয়নুল আবিদিন দ্বারা নির্মিত কাশ্মীরের জামে মসজিদের আকর্ষণীয় বৈশিষ্ট্যটি পারস্য শৈলীর সাথে বৌদ্ধ প্যাগোডাগুলির অনুরূপ এবং এর স্থাপত্যে বুরুজও রয়েছে। He himself was a great scholar of Persian, Sanskrit, Tibetan, and Kashmiri language and wrote property under the pen name Qutbi. He also gave patronage to Sanskrit and Persian scholars and under his patronage,
The Mahabharata and Kalhanos Rajataranjini were translated into Persian, and many Persian and Arabic works were translated into Hindi. He was also in touch with the leading rulers in other parts of not only India but Asia also. তিনি নিজে ফার্সি, সংস্কৃত, তিব্বতী এবং কাশ্মীরি ভাষার একজন মহান পণ্ডিত ছিলেন এবং কুতুব নামে কবিতা লিখতেন। তিনি সংস্কৃত ও ফার্সি পণ্ডিতদের পৃষ্ঠপোষকতাও দিয়েছিলেন এবং তার পৃষ্ঠপোষকতায় মহাভারত এবং কালহনের রাজতরঙ্গিনী ফার্সিতে অনুবাদ করা হয়েছিল এবং অনেক ফার্সি ও আরবি রচনা হিন্দিতে অনুবাদ করা হয়েছিল। তিনি শুধু ভারত নয়, এশিয়ার অন্যান্য অঞ্চলের নেতৃস্থানীয় শাসকদের সাথেও যোগাযোগ করেছিলেন। After him, Oghuz rulers ascended the throne of Kashmir and there was confusion. Taking advantage of this, Mirza Haidar, a relative of Babur, occupied Kashmir. In 1586 খ্রিস্টাব্দ, Akbar conquered Kashmir and made it a part of the Mughal Empire. তারপরে দুর্বল শাসকরা কাশ্মীরের সিংহাসনে আরোহণ করে এবং সেখানে বিভ্রান্তি দেখা দেয়। এর সুযোগ নিয়ে বাবরের আত্মীয় মির্জা হায়দার অধিকৃত কাশ্মীর। 1586 খ্রিস্টাব্দে আকবর কাশ্মীর জয় করেন এবং এটিকে মুঘল সাম্রাজ্যের একটি অংশে পরিণত করেন। ইস্টার্ন ইন্ডিয়া, জৌনপুর, বেঙ্গল, আসাম অ্যান্ড ওড়িশা। পূর্ব ভারত, জৌনপুর, বাংলা, আসাম এবং উড়িষ্যা। জৌনপুর was a prosperous province in the eastern part of the Delhi Sultanate, near modern Varanasi on the banks of river Gomati. The governor of Jaunpur was Malik Sarwar, who was a prominent noble during Firuz Shah Tughlaq's period. In 1394 খ্রিস্টাব্দ, Sultan Nasiruddin Muhammad Shah Tughlaq made him a minister and gave him the title of Sultan-u-Sharq, the Master of the East. Thereafter, he was known as Malik Sarwar Sultan as-Sharq. After Timer's invasion and the awakening of the Delhi Sultanate, Malik Sarwar took advantage of a weak political situation and declared himself independent and extended his authority over Awadh and a large part of Ganga Yamuna Doabi such as Kannauj, Koro, Sandila, Damo, Bahraich, Bihar, and Tairat. Though Malik Sarwar did not assume the title of Sultan, he laid down the foundation of the Sharkiwai dynasty. জৌনপুর দিল্লি সালতানাতের পূর্ব অংশে, গোমতী নদীর তীরে আধুনিক বারাণসীর কাছে একটি সমৃদ্ধ প্রদেশ ছিল। জৌনপুরের গভর্নর ছিলেন মালিক সারওয়ার, যিনি ফিরোজ শাহ তুগলকের আমলে একজন বিশিষ্ট সম্ভ্রান্ত ছিলেন। 1394 খ্রিস্টাব্দে, সুলতান নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ তুগলক তাকে মন্ত্রী করেন এবং তাকে সুলতান-উ-শারক, পূর্বের প্রভু, উপাধি দেন। তারপরে, তিনি মালিক সারওয়ার সুলতান-উস-শার্ক নামে পরিচিত হন। তৈমুরের আক্রমণ এবং দিল্লি সালতানাত দুর্বল হওয়ার পর, মালিক সারওয়ার একটি দুর্বল রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে নিজেকে স্বাধীন ঘোষণা করেন এবং অবধ এবং গঙ্গা যমুনা দোয়াবের একটি বড় অংশ যেমন কনৌজ, কারা, সান্দেলা, টালমাউ, বাহরাইচের উপর তার কর্তৃত্ব প্রসারিত করেন, বিহার এবং তিরহুত। যদিও মালিক সারওয়ার সুলতান উপাধি গ্রহণ করেননি, তবে তিনি শার্কি রাজবংশের ভিত্তি স্থাপন করেছিলেন। Jaunpur evolved a distinct city architecture that is known as the Sharkiwai style of architecture. Jaunpur was known as the Shiraz of India. Most notable examples of Sharkiwai style of architecture in Jaunpur are the Atala Masjid, the Lal Darwaja Masjid, and the Jama Masjid. জৌনপুর একটি স্বতন্ত্র স্থাপত্য শৈলীর বিকাশ ঘটিয়েছিল যা শর্কি স্থাপত্য শৈলী হিসাবে পরিচিত। জৌনপুর ভারতের সিরাজ নামে পরিচিত ছিল। জৌনপুরের শর্কি শৈলীর স্থাপত্যের সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হল আতালা মসজিদ, লাল দরওয়াজা মসজিদ এবং জামে মসজিদ। মালিক সরোয়ার 1394-1399 খ্রিস্টাব্দ। মালিক সারোয়ার 1394 থেকে 1399 খ্রিস্টাব্দ। laid the foundation of the Sharkiwai dynasty. শারকি রাজবংশের ভিত্তি স্থাপন করেন। His authority was recognized by the area of Jajnagar and the ruler of Lakhnauti too. তার কর্তৃত্ব জাজনগরের রায় এবং লখনৌতির শাসক দ্বারা স্বীকৃত হয়েছিল। After his death, he was succeeded by his adopted son Malik Karanfal, who took the title of Mubarak Shah. তার মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন তার দত্তক পুত্র মালিক কারানফাল, যিনি মুবারক শাহ উপাধি গ্রহণ করেন। মুবারক শাহ 1399-1402 খ্রিস্টাব্দ। মুবারক শাহ 1399 থেকে 1402 খ্রিস্টাব্দ।
first ruler of Sharkiwai dynasty. During his reign, Maulu Iqbal, the powerful minister of the puppet Sultan of Delhi, Mahmud Tughlaq tried to recover Jaunpur, but failed. শার্কি রাজবংশের প্রথম শাসক, তার শাসনামলে মাল্লু ইকবাল দিল্লির পুতুল সুলতান মাহমুদ তুগলকের শক্তিশালী মন্ত্রী জৌনপুর পুনরুদ্ধারের চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। ইব্রাহিম 1402-1440 খ্রিস্টাব্দ। ইব্রাহিম 1402 থেকে 1440 খ্রিস্টাব্দ। He was the younger brother of Mubarak Shah, who ruled as Shamsuddin Ibrahim Shah and proved to be the greatest ruler of the Sharkiwai dynasty, under whom Jaunpur became an important center of learning. তিনি ছিলেন মোবারক শাহের ছোট ভাই, যিনি শামসুদ্দিন ইব্রাহিম শাহ হিসাবে শাসন করেছিলেন এবং শার্কি রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক হিসাবে প্রমাণিত হয়েছিল, যার অধীনে জৌনপুর শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছিল। To the east, his kingdom extended to Bihar, and to the west to Kannauj. During his reign, the relations between Delhi and Jaunpur became worse. He even led an expedition against the Delhi but failed. He also threatened the Sultanate of Bengal under Raja Ganesha. পূর্বে তার রাজ্য বিহার এবং পশ্চিমে কনৌজ পর্যন্ত বিস্তৃত ছিল। তার শাসনামলে দিল্লি ও জৌনপুরের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়। এমনকি তিনি দিল্লির বিরুদ্ধে অভিযানের নেতৃত্ব দিয়েও ব্যর্থ হন। তিনি রাজা গণেশের অধীনে বাংলার সালতানাতকেও হুমকি দেন। He was a patron of Islamic learning and he established a number of colleges for this purpose. A large number of scholarly works on Islamic theology and law was produced during his reign, which include the Dahiya, Hindi, the Bahar-ul-Mawaz and the Fatwa Ibrahim Shohi. তিনি ইসলামী শিক্ষার পৃষ্ঠপোষক ছিলেন এবং এই উদ্দেশ্যে বেশ কয়েকটি কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তার শাসনামলে ইসলামী ধর্মতত্ত্ব এবং আইনের উপর প্রচুর সংখ্যক পাণ্ডিত্যপূর্ণ কাজ তৈরি করা হয়েছিল, যার মধ্যে রয়েছে হাসিয়া-ই হিন্দি, বাহার-উল-মাওয়াজ এবং ফতোয়া-ই ইব্রাহিম শাহী। During his reign, one of the most famous buildings, the Atala Masjid, was constructed at Jaunpur. The foundation of the Atala Masjid was laid by Firuz Shah Tughlaq in 1376 খ্রিস্টাব্দ. It was completed only during the rule of Ibrahim Shah in 1408 খ্রিস্টাব্দ. Another mosque, the Janjari Masjid, was also built by Ibrahim Shah in c. 1430 খ্রিস্টাব্দ। তার শাসনামলে জৌনপুরে সবচেয়ে বিখ্যাত ভবনগুলির মধ্যে একটি আতালা মসজিদ নির্মিত হয়েছিল। যদিও আতালা মসজিদের ভিত্তি স্থাপিত হয়েছিল ফিরোজ শাহ তুগলক 1376 খ্রিস্টাব্দে, এটি শুধুমাত্র 1408 খ্রিস্টাব্দে ইব্রাহিম শাহের শাসনামলে সম্পূর্ণ হয়েছিল। আরেকটি মসজিদ, ঝাঝিরি মসজিদ, ইব্রাহিম শাহ খ্রিস্টপূর্বাব্দে নির্মাণ করেছিলেন 1430 খ্রিস্টাব্দে। মাহমুদ শাহ 1440-1457 খ্রিস্টাব্দ। মাহমুদ শাহ 1440 থেকে 1457 খ্রিস্টাব্দ। Elder son of Ibrahim who conquered the fort of Chunar but could not conquer Kalpi. ইব্রাহিমের বড় ছেলে যিনি চুনার দুর্গ জয় করেছিলেন কিন্তু কালপি জয় করতে পারেননি। In 1452 খ্রিস্টাব্দ, he invaded Delhi but was defeated by Bahlul Lodhi. Later, he made another attempt to conquer Delhi and marched into Etawah. Finally, he agreed to a treaty that accepted the right of Bahlul Lodhi over Shamsabad. But when Bahlul tried to take possession of Shamsabad, he was opposed by the forces of Jaunpur. Around this time, Mahmud Shah died. He was succeeded by his son Beij Khan, who assumed the title of Muhammad Shah. 1452 খ্রিস্টাব্দে তিনি দিল্লি আক্রমণ করেন কিন্তু বাহলুল লোধির কাছে পরাজিত হন। পরবর্তীতে তিনি দিল্লি জয় করার আরেকটি প্রচেষ্টা করেন এবং ইটাওয়াতে অগ্রসর হন। অবশেষে তিনি একটি চুক্তিতে সম্মত হন যা শামসাবাদের উপর বাহলুল লোধির অধিকার স্বীকার করে। কিন্তু বাহলুল শামসাবাদ দখল করার চেষ্টা করলে জৌনপুরের বাহিনী তার বিরোধিতা করে। এই সময়ে মাহমুদ শাহ মারা যান। তার উত্তরাধিকারী হন তার পুত্র ভিখান, যিনি মুহাম্মদ শাহ উপাধি ধারণ করেন। দি লাল দারওয়াজা মসজিদ 1450 খ্রিস্টাব্দ was built during the reign of the মাহমুদ শাহ। লাল দরওয়াজা মসজিদ 1450 খ্রিস্টাব্দ মাহমুদ শাহের শাসনামলে নির্মিত হয়েছিল। মুহাম্মদ শাহ 1457-1458 খ্রিস্টাব্দ।
মুহাম্মদ শাহ 1457 থেকে 1458 খ্রিস্টাব্দ। On assuming power in 1457 খ্রিস্টাব্দ, he made peace with Bahlul Lodhi and recognized his right over Shamsabad. 1457 খ্রিস্টাব্দে ক্ষমতা গ্রহণের পর তিনি বাহলুল লোধির সাথে শান্তি স্থাপন করেন এবং শামসাবাদের উপর তার অধিকার স্বীকার করেন। In 1458 খ্রিস্টাব্দ, when he got his brother Hassan executed, his other brother Hussein revolted and proclaimed himself as the Sultan of Jaunpur under the title of Hussein Shah, and killed Muhammad Shah. 1458 খ্রিস্টাব্দে যখন তিনি তার ভাই হাসানকে মৃত্যুদণ্ড দেন, তখন তার অপর ভাই হোসেন বিদ্রোহ করেন এবং হোসেন শাহ উপাধিতে নিজেকে জৌনপুরের সুলতান হিসাবে ঘোষণা করেন এবং মুহাম্মদ শাহকে হত্যা করেন। হুসেইন শাহ সার্কিওয়াই 1458-1505 খ্রিস্টাব্দ। হোসেন শাহ সারকি 1458 থেকে 1505 খ্রিস্টাব্দ। দি লাস্ট রুলার অফ দি সার্কিওয়াই ডাইনাস্টি, Hussein Shah, assumed the title of Gandharva and contributed significantly in the development of the Khayal, a genre of Hindustani classical music. He also composed several new ragas melodies. Most notable among these are Molhar Syama, Gaur Syama, Bhopal Syama, Husseini or Jaunpuri Asabhari, presently known as Jaunpuri, and Jaunpuri Bejant. সার্কি রাজবংশের শেষ শাসক হোসেন শাহ গন্ধর্ব উপাধি গ্রহণ করেন এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একটি ধারা খেয়ালের বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখেন। এছাড়াও তিনি বেশ কিছু নতুন রাগ সুর রচনা করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল মালহার শ্যামা, গৌর শ্যামা, ভোপাল শ্যামা, হুসাইনি বা জৌনপুরি আশাভারী, বর্তমানে জৌনপুরি নামে পরিচিত, এবং জৌনপুরি বসন্ত। It was during his reign that the Jama Masjid was built in 1470 খ্রিস্টাব্দ and also a prolonged war with Bahlul Lodhi started. তার শাসনামলে 1470 খ্রিস্টাব্দে জামে মসজিদ নির্মিত হয়েছিল এবং বাহলুল লোধির সাথে দীর্ঘস্থায়ী যুদ্ধও শুরু হয়েছিল। Finally, Sikandar Lodhi, who succeeded Bahlul Lodhi, annexed Jaunpur. Hussein Shah died and the Sharkiwai dynasty came to an end. অবশেষে সিকান্দার লোধি, যিনি বাহলুল লোধির উত্তরসূরি হন, জৌনপুর দখল করেন। হোসেন শাহ মারা যান এবং সরকি রাজবংশের অবসান ঘটে। বেঙ্গল, বাংলা। Bengal was an important regional kingdom under the Palas in the 8th century and the Senas in the 12th century. It was the easternmost province of the Delhi Sultanate. The long-distance, uncomfortable climate and poor means of transport and communications, as much of its communication depended upon waterways, made it difficult for the Delhi Sultanate to control this province. Though Bengal was annexed to the Delhi Sultanate, a number of times it gained its independence. For instance, if we look through the pages of history, during the last decade of the 12th century CE, Muhammad bin Bakhtiyar annexed Bengal to the conquered territories of Muhammad Ghori. But after his death, his successors declared their independence with the support of the local people. Later, Balban forced Bengal to accept the sovereignty of Delhi and appointed his son Brakhan as its governor. But after Balban's death, he declared his own independence. Ghiyasuddin Tughlaq tried to solve this problem by partitioning Bengal into 3 independent administrative divisions, Lakhnouti, Satgao and Sonargaon. However, the problems remained as such. Muhammad bin Tughlaq tried to control Bengal, but in 1338 খ্রিস্টাব্দ, when he was busy in suppressing rebellion in other parts of Sultanate, Bengal cut off its connection with Delhi. Finally, Bengal emerged as an independent regional state in the 14th century. অষ্টম শতাব্দীতে পাল এবং দ্বাদশ শতাব্দীতে সেনদের অধীনে বাংলা একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক রাজ্য ছিল। এটি দিল্লি সালতানাতের পূর্ব দিকের প্রদেশ ছিল। দীর্ঘ দূরত্ব, অস্বস্তিকর জলবায়ু এবং পরিবহন ও যোগাযোগের দুর্বল উপায়, যার বেশিরভাগ যোগাযোগ জলপথের উপর নির্ভর করে, দিল্লি সালতানাতের পক্ষে এই প্রদেশকে নিয়ন্ত্রণ করা কঠিন করে তুলেছিল। যদিও বাংলা দিল্লি সালতানাতের সাথে যুক্ত হয়েছিল, বহুবার এটি তার স্বাধীনতা অর্জন করেছিল। উদাহরণস্বরূপ, আমরা যদি ইতিহাসের পাতায় তাকাই, খ্রিস্টীয় 12 শতকের শেষ দশকে, মুহাম্মদ বিন বখতিয়ার মুহাম্মদ ঘোরির বিজিত অঞ্চলগুলির সাথে বাংলাকে সংযুক্ত করেছিলেন।
কিন্তু তার মৃত্যুর পর তার উত্তরসূরিরা স্থানীয় জনগণের সমর্থনে তাদের স্বাধীনতা ঘোষণা করে। পরে বলবন বাংলাকে দিল্লির সার্বভৌমত্ব মেনে নিতে বাধ্য করেন এবং তার পুত্র বুঘরা খানকে এর গভর্নর নিযুক্ত করেন। কিন্তু বলবনের মৃত্যুর পর তিনি নিজের স্বাধীনতা ঘোষণা করেন। গিয়াসউদ্দিন তুগলক বাংলাকে 3টি স্বাধীন প্রশাসনিক বিভাগে ভাগ করে এই সমস্যার সমাধান করার চেষ্টা করেছিলেন, লখনৌতি, সাতগাঁও এবং সোনারগাঁও। যাই হোক, সমস্যা যেমন ছিল, মুহাম্মদ বিন তুগলক বাংলাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন, কিন্তু 1338 খ্রিস্টাব্দে, যখন তিনি সালতানাতের অন্যান্য অংশে বিদ্রোহ দমনে ব্যস্ত ছিলেন, তখন বাংলা দিল্লির সাথে তার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। অবশেষে 14 শতকে বাংলা একটি স্বাধীন আঞ্চলিক রাষ্ট্র হিসাবে আবির্ভূত হয়। In 1342 খ্রিস্টাব্দ, one of the nobles, Haji Ilyas Khan, united Bengal and became its ruler and laid the foundation of the Ilyas Shah dynasty. The Bengal Sultanate, which ruled for around 125 years in phases, established by Ilyas Shah, emerged as one of the leading diplomatic, economic and military powers in the subcontinent. Ilyas Shah and his successors embraced Indo-Aryanization and adapted themselves to Bengali culture and society. Their kingdom was a melting pot for migrants from across the Muslim world and played a key role in the development of Bengali Muslim society. Pandua and Gaur, the capitals of Bengal, were adorned with magnificent buildings. While Persian was the language of administration, Bengali developed as a regional language. The celebrated poet Maladhar Basu, compiler of Sri Krishna Vijay, was patroned by the sultans and was granted the title of Ganaraja Khan. His son was honored with the title of Satyaraja Khan. Later, another prominent Hussain Shohi dynasty came to fore, and after a brief period of 40 years, Bengal came under the authority of Sher Shah Suri, one of the most able Sur rulers who even ousted the Mughal ruler Humayun from Delhi. 1342 খ্রিস্টাব্দে একজন সম্ভ্রান্ত ব্যক্তি, হাজি ইলিয়াস খান, বাংলাকে যুক্ত করেন এবং এর শাসক হন এবং ইলিয়াস শাহ রাজবংশের ভিত্তি স্থাপন করেন। ইলিয়াস শাহ কর্তৃক প্রতিষ্ঠিত বেঙ্গল সালতানাত, যা পর্যায়ক্রমে প্রায় 125 বছর শাসন করেছিল, উপমহাদেশের অন্যতম কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হয়। ইলিয়াস শাহ এবং তার উত্তরসূরিরা ইন্দো আরিয়ানাইজেশন গ্রহণ করেন এবং বাঙালি সংস্কৃতি ও সমাজে নিজেদেরকে খাপ খাইয়ে নেন। তাদের রাজ্য ছিল সমগ্র মুসলিম বিশ্বের অভিবাসীদের জন্য একটি গলে যাওয়া পাত্র এবং বাঙালি মুসলিম সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বাংলার রাজধানী পান্ডুয়া ও গৌড় ছিল অপূর্ব ভবনে সুশোভিত। ফার্সি যখন প্রশাসনের ভাষা ছিল, তখন বাংলা একটি আঞ্চলিক ভাষা হিসাবে বিকশিত হয়েছিল। বিখ্যাত কবি মালাধর বসু, শ্রীকৃষ্ণ বিজয়া এর সংকলক, সুলতানদের পৃষ্ঠপোষকতা এবং গুণরাজা খান উপাধিতে ভূষিত হন। তার পুত্র সত্যরাজা খান উপাধিতে ভূষিত হন। পরবর্তীতে আরেকটি বিশিষ্ট হোসেন শাহী রাজবংশ সামনে আসে এবং 44 বছরের একটি সংক্ষিপ্ত সময়ের পর, বাংলা শের শাহ সুরির কর্তৃত্বে আসে, যিনি সবচেয়ে সক্ষম সুর শাসকদের একজন, যিনি এমনকি মুঘল শাসক হুমায়ুনকে দিল্লি থেকে ক্ষমতাচ্যুত করেছিলেন। হাজি শামসুদ্দিন ইলিয়াস খান 1342-1357 খ্রিস্টাব্দ। হাজি শামসুদ্দিন ইলিয়াস খান 1342 থেকে 1357 খ্রিস্টাব্দ। Founder of Ilyas Shah dynasty. His most important legacy is that he unified the independent kingdom of Bengal. He extended the dominions in the west from Tyre to Champaran and Gorakhpur, and finally up to Benares. This brought him in conflict with Firuz Shah Tughlaq, and to counter his increasing influence, Firuz Shah Tughlaq took Champaran and Gorakhpur and occupied the Bengali capital Pandua, and forced Ilyas to seek shelter in the strong fort of Ekdala. Ilyas Shah thus had to sign a treaty with Firuz Shah Tughlaq. According to this treaty, River Koji was accepted as the boundary line between two kingdoms. ইলিয়াস শাহ বংশের প্রতিষ্ঠাতা। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরাধিকার হল তিনি বাংলার স্বাধীন রাজ্যকে একীভূত করেছিলেন। তিনি পশ্চিমে তিরহুত থেকে চম্পারণ ও গোরখপুর এবং অবশেষে বেনারস পর্যন্ত আধিপত্য বিস্তার করেন।
এটি তাকে ফিরোজ শাহ তুগলকের সাথে দ্বন্দ্বে নিয়ে আসে এবং তার ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করার জন্য ফিরোজ শাহ তুগলক চম্পারণ এবং গোরখপুর নিয়ে বাংলার রাজধানী পান্ডুয়া দখল করেন এবং ইলিয়াসকে একডালার শক্তিশালী দুর্গে আশ্রয় নিতে বাধ্য করেন। এইভাবে ইলিয়াস শাহকে ফিরোজ শাহ তুগলকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করতে হয়েছিল। এই চুক্তি অনুসারে কোসি নদীর দুটি রাজ্যের মধ্যে সীমারেখা হিসাবে গৃহীত হয়েছিল। With the establishment of friendly relations now with Delhi, Ilyas Shah was enabled to extend his control over the kingdom of Kamrupa, modern Assam. He tried to annex Bengal and raided Orissa and Tairat and forced them to pay tribute. His campaigns were thus considered world conquering in the context of medieval Bengal, and Ilyas Shah has been described as the Bengali equivalent of Alexander or Napoleon. দিল্লির সাথে এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের ফলে ইলিয়াস শাহ কামরূপ, আধুনিক আসাম রাজ্যে তার নিয়ন্ত্রণ প্রসারিত করতে সক্ষম হন। তিনি বাংলাকে সংযুক্ত করার চেষ্টা করেন এবং উড়িষ্যা ও তিরহুত আক্রমণ করেন এবং তাদের শ্রদ্ধা জানাতে বাধ্য করেন। মধ্যযুগীয় বাংলার প্রেক্ষাপটে তার প্রচারাভিযানগুলোকে বিশ্বজয়ী হিসেবে বিবেচনা করা হয় এবং ইলিয়াস শাহকে আলেকজান্ডার বা নেপোলিয়নের বাঙালি সমকক্ষ হিসেবে বর্ণনা করা হয়। He was a popular ruler and organized an inclusive and pluralistic administration. It is said that when Firuz Shah Tughlaq was at Pandua, he tried to win over the inhabitants of the city to his side by giving liberal grants of land to the nobles, the clergy and other deserving people, but due to immense popularity of Ilyas Shah, Firuz Shah could not succeed. তিনি একজন জনপ্রিয় শাসক ছিলেন এবং একটি অন্তর্ভুক্তিমূলক এবং বহুত্ববাদী প্রশাসন সংগঠিত করেছিলেন। কথিত আছে যে ফিরোজ শাহ তুগলক যখন পান্ডুয়ায় ছিলেন, তখন তিনি অভিজাত, ধর্মযাজক এবং অন্যান্য যোগ্য লোকদের জমির উদার অনুদান দিয়ে শহরের বাসিন্দাদের জয় করার চেষ্টা করেছিলেন, কিন্তু ইলিয়াস শাহের ব্যাপক জনপ্রিয়তার কারণে ফিরোজ শাহ সফল হতে পারেননি। Haji Ilyas died in 1357 Christabd and his son Sikandar succeeded the throne. During his reign too, Firuz Shah Tughlaq again tried to annex Bengal, but Sikandar followed the tactics of his father and retreated to Ekdala. Firuz once again failed and had to retreat. After this, Bengal was left alone for about 2 years and was not invaded again till 1538 Christabd after the Mughals had established their power at Delhi. 1357 খ্রিস্টাব্দে হাজি ইলিয়াস মারা যান এবং তার পুত্র সিকান্দার সিংহাসনে বসেন। তার রাজত্বকালেও ফিরোজ শাহ তুগলক আবারও বাংলাকে অধিভুক্ত করার চেষ্টা করেন, কিন্তু সিকান্দার তার পিতার কৌশল অনুসরণ করেন এবং একডালায় পশ্চাদপসরণ করেন। ফিরোজ আবারও ব্যর্থ হন এবং পিছু হটতে হয়। এরপরেই বাংলা প্রায় 200 বছর একা ছিল এবং মুঘলরা দিল্লিতে তাদের ক্ষমতা প্রতিষ্ঠা করার পরে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত আর আক্রমণ করা হয়নি। গিয়াসউদ্দিন আজম 1390-1411 খ্রিস্টাব্দ। গিয়াসউদ্দিন আজম 1390 থেকে 1411 খ্রিস্টাব্দ। One of the important rulers of the Ilyas Shah dynasty who was known for his love for justice. It is said that once he accidentally killed a son of a widow who filed a complaint with Qazi. The Sultan, when summoned to the court, humbly appeared and paid a fine imposed by the Qazi. At the end of the trial, Ajam told the Qazi that had he not discharged his duties honestly, he would have had him beheaded. ইলিয়াস শাহ রাজবংশের একজন গুরুত্বপূর্ণ শাসক যিনি ন্যায়বিচারের প্রতি ভালোবাসার জন্য পরিচিত ছিলেন। কথিত আছে যে একবার তিনি ঘটনাক্রমে একজন বিধবার ছেলেকে হত্যা করেছিলেন যিনি কাজীর কাছে অভিযোগ করেছিলেন। দরবারে তলব করা হলে সুলতান নম্রভাবে হাজির হন এবং কাজী কর্তৃক আরোপিত জরিমানা পরিশোধ করেন। বিচার শেষে আজম কাজীকে বলেছিলেন যে তিনি যদি তার দায়িত্ব সততার সাথে পালন না করেন তবে তিনি তার শিরচ্ছেদ করতেন। Ajam was a learned man and had close relations with the famous learned men of his times, including the famous Persian poet, Hafiz of Shiraz. He also maintained cordial relations with China and a prosperous trading relationship existed between Bengal and China during his reign. The port of Chittagong was an important trading center. He also sent and received Chinese envoy, and on request from the King of China, Ajam also sent Buddhist monks to China.
আজম একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন এবং বিখ্যাত ফার্সি কবি সিরাজের হাফিজ সহ তার সময়ের বিখ্যাত পণ্ডিত ব্যক্তিদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি চীনের সাথেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন এবং তার শাসনামলে বাংলা ও চীনের মধ্যে একটি সমৃদ্ধ বাণিজ্য সম্পর্ক বিদ্যমান ছিল। চট্টগ্রাম বন্দর ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। তিনি চীনা দূত পাঠান এবং গ্রহণ করেন এবং চীনের রাজার অনুরোধে আজম বৌদ্ধ ভিক্ষুদেরও চীনে পাঠান। There was a brief spell of Hindu rule under Raja Ganesha 1414–1435 খ্রিস্টাব্দ, but later the rule of Ilyas Shohi dynasty was restored by Nasiruddin Mahmud Shah and his successors 1435–1487 খ্রিস্টাব্দ. However, for a short period of 7 years, the Habshis came to rule over Bengal 1487–1494 খ্রিস্টাব্দ, who were then overthrown by Alauddin Hussein Shah. He later proved to be one of the most remarkable rulers of Bengal. রাজা গণেশের 1414 থেকে 1435 খ্রিস্টাব্দ অধীনে হিন্দু শাসনের একটি সংক্ষিপ্ত বানান ছিল, কিন্তু পরে ইলিয়াস শাহী রাজবংশের শাসন নাসিরুদ্দিন মাহমুদ শাহ এবং তার উত্তরসূরিরা 1435 থেকে 1487 খ্রিস্টাব্দ দ্বারা পুনরুদ্ধার করেন। যাই হোক, 7 বছরের স্বল্প সময়ের জন্য হাবশিরা বাংলায় শাসন করতে আসে 1487 থেকে 1494 খ্রিস্টাব্দ, যাদেরকে তখন আলাউদ্দিন হোসেন শাহ ক্ষমতাচ্যুত করেন। পরবর্তীকালে তিনি বাংলার অন্যতম উল্লেখযোগ্য শাসক হিসেবে প্রমাণিত হন। আলাউদ্দিন হুসেইন শাহ সি 1494–1519 সি আলাউদ্দিন হোসেন শাহ আনুমানিক 1494–1519 খ্রিস্টাব্দ। Founder of the Hussein Shohi dynasty 1494–1538 খ্রিস্টাব্দ. He is considered as the greatest of all the sultans of Bengal, as under him, not only did Bengal frontiers expand but he also brought a cultural renaissance in Bengal and the Bengali language enriched a lot. হোসেন শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা 1494 থেকে 1538 খ্রিস্টাব্দ। তার অধীনে থাকা বাংলার সকল সুলতানদের মধ্যে তাকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। শুধু বাংলার সীমানায় বিস্তৃত হয়নি, তিনি বাংলায় সাংস্কৃতিক নবজাগরণও এনেছিলেন এবং বাংলা ভাষাকে অনেক সমৃদ্ধ করেছিলেন। He conquered Kamarupa, Kamata, Jajnagar and Orissa, and extended the Sultanate all the way to the port of Chittagong, which witnessed the arrival of the first Portuguese merchants. তিনি কামরূপ, কামাতা, জাজনগর এবং উড়িষ্যা জয় করেন এবং চট্টগ্রাম বন্দর পর্যন্ত সুলতানি শাসনের বিস্তার করেন, যা প্রথম পর্তুগিজ বণিকদের আগমনের সাক্ষী ছিল। He was very efficient, liberal, and gave high administrative posts to Hindus. For instance, his wazir, chief physician, chief bodyguard, master of mint were all talented Hindus. He also paid great respect to the Vaishnavite Saint Chaitanya. Even his private secretary Sanatan was a celebrated pious Vaishnava, as was his brother Rupa. He came into conflict with Sikandar Lodhi and had to make peace with him. On his death, in 1518 খ্রিস্টাব্দ, his son Nasib Khan ascended the throne under the title of Nasiruddin Narat Shah. তিনি ছিলেন অত্যন্ত দক্ষ, উদারপন্থী এবং হিন্দুদের উচ্চ প্রশাসনিক পদ দিয়েছিলেন। উদাহরণস্বরূপ তার উজির, প্রধান চিকিৎসক, প্রধান দেহরক্ষী, টাকশালের ওস্তাদ সবাই ছিলেন প্রতিভাবান হিন্দু। তিনি বৈষ্ণব সাধক চৈতন্যকেও অত্যন্ত শ্রদ্ধা করতেন। এমনকি তার একান্ত সচিব সনাতন ছিলেন একজন বিখ্যাত ধার্মিক বৈষ্ণব, যেমন ছিলেন তার ভাই রূপা। তিনি সিকান্দার লোধির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং তার সাথে সন্ধি করতে হয়েছিল। তার মৃত্যুতে 1518 খ্রিস্টাব্দে তার পুত্র নাসিব খান নাসির-উদ-দিন নররত শাহ উপাধিতে সিংহাসনে আরোহণ করেন। নাসিরুদ্দিন নেজরাত শাহ 1518–1533 খ্রিস্টাব্দ। নাসিরুদ্দিন নুসরত শাহ 1518 থেকে 1533 খ্রিস্টাব্দ। He married Ibrahim Lodi's daughter and gave refuge to the Afghan lords. During the invasion of Babur, however, he remained neutral. Later, Nejrat Shah made a treaty with Babur and saved Bengal from a Mal invasion. তিনি ইব্রাহিম লোদির কন্যাকে বিয়ে করেন এবং আফগান প্রভুদের আশ্রয় দেন। বাবরের আক্রমণের সময় অবশ্য তিনি নিরপেক্ষ ছিলেন।
পরে নুসরত শাহ বাবরের সাথে একটি চুক্তি করেন এবং বাংলাকে মুঘল আক্রমণ থেকে রক্ষা করেন। He continued his father's expansionist policies, adding more territory to his sultanate early on in his reign, but after 1526 খ্রিস্টাব্দ he had to contend with the Mughal ascendancy, and also suffered a reversal at the hands of the Ahom kingdom. He was succeeded by his son Aluddin Firuz Shah, under whose reign the Bengal army entered Assam and reached Kaliabor, but he was assassinated by his uncle Ghiyasuddin Mahmud Shah. তিনি তার পিতার সম্প্রসারণবাদী নীতি অব্যাহত রেখেছিলেন, তার রাজত্বের শুরুতে তার সালতানাতে আরও অঞ্চল যোগ করেছিলেন, কিন্তু 1526 খ্রিস্টাব্দের পরে তাকে মুঘল রাজত্বের সাথে লড়াই করতে হয়েছিল এবং আহোম রাজ্যের হাতে একটি বিপরীতমুখীও ভোগ করতে হয়েছিল। তিনি তার পুত্র আলাউদ্দিন ফিরুজ শাহের স্থলাভিষিক্ত হন, যার শাসনামলে বঙ্গীয় সেনাবাহিনী আসামে প্রবেশ করে এবং কালিয়াবরে পৌঁছে, কিন্তু তার চাচা গিয়াসুদ্দিন মাহমুদ শাহ তাকে হত্যা করেন। গিয়াসুদ্দিন মাহমুদ শাহ 1533-1538 খ্রিস্টাব্দ। গিয়াসুদ্দিন মাহমুদ শাহ 1533 থেকে 1538 খ্রিস্টাব্দ। The last Sultan of the Hussein Shohi dynasty, who ruled from Sonargaon and was a pleasure-loving and easy-going ruler who according to many historians neither had diplomatic foresight, nor any practical approach to the political problems which beset Bengal during his reign. হোসেন শাহী রাজবংশের শেষ সুলতান, যিনি সোনারগাঁ থেকে শাসন করেছিলেন এবং একজন দুর্বল, আনন্দপ্রেমী এবং সহজ সরল শাসক ছিলেন, যিনি অনেক ইতিহাসবিদদের মতে তার শাসনামলে বাংলাকে ঘিরে থাকা রাজনৈতিক সমস্যাগুলির জন্য কূটনৈতিক দূরদর্শিতা বা কোনো ব্যবহারিক দৃষ্টিভঙ্গিও ছিল না। His reign was marked by rebellions, including those by Khuda Bakhsh Khan, his general and governor of the Chittagong area, and Makdam Alam, the governor of Hajipur. তার শাসনামল বিদ্রোহ দ্বারা চিহ্নিত ছিল, যার মধ্যে ছিল খোদা বখশ খান, তার জেনারেল এবং চট্টগ্রাম এলাকার গভর্নর এবং হাজিপুরের গভর্নর মকদুম আলম। During his reign in 1534 খ্রিস্টাব্দ, the Portugals who had earlier arrived in Chittagong were captured and sent to go as prisoners on charges of misbehavior. But, even at the position of superiority, he reconciled with them and permitted them to establish factories at Chittagong and Hali. 1534 খ্রিস্টাব্দে তার শাসনামলে পূর্বে চট্টগ্রামে আগমনকারী পর্তুগিজরা দুর্ব্যবহারের অভিযোগে বন্দী হয়ে গৌড়ে পাঠানো হয়। কিন্তু শ্রেষ্ঠত্বের অবস্থানেও তিনি তাদের সাথে সমঝোতা করেন এবং তাদেরকে চট্টগ্রাম ও হুগলিতে কারখানা স্থাপনের অনুমতি দেন। Ghiyasuddin and his Portugals allies were defeated by Sher Shah Suri and his Afghans in 1538 খ্রিস্টাব্দ, as his appeals to Mughal Emperor Humayun went unanswered. গিয়াসুদ্দিন এবং তার পর্তুগিজ মিত্ররা 1538 খ্রিস্টাব্দে শের শাহ সুরি এবং তার আফগানদের কাছে পরাজিত হন, কারণ মুঘল সম্রাট হুমায়ুনের কাছে তার আবেদনের উত্তর পাওয়া যায়নি। বেঙ্গল ওয়াজ thus annexed by শের শাহ সুরি, who established the Sur Empire. Later in 1586 খ্রিস্টাব্দ, Akbar conquered Bengal and made it into a Sabah province. The establishment of Mughal control over Bengal coincided with the rise of agrarian settlements in the forested and marshy area of southeastern Bengal. Soon after, with the spread of rice cultivation, this area became heavily populated with the local communities of fisher folks and peasants. The Mughals established their capital in the heart of the eastern delta at Dhaka, where officials and functionaries were granted land grants and they settled there. এইভাবে বাংলা শের শাহ সুরি দ্বারা অধিভুক্ত হয়, যিনি সুর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। পরে 1586 খ্রিস্টাব্দে আকবর বাংলা জয় করেন এবং এটিকে একটি সুবাহ প্রদেশ করেন। বাংলার উপর মুঘল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সাথে সাথে দক্ষিণ পূর্ব বাংলার বনভূমি ও জলাভূমিতে কৃষিভিত্তিক বসতি গড়ে ওঠে। শীঘ্রই ধান চাষের প্রসারের সাথে সাথে এই এলাকাটি জেলে লোক এবং কৃষকদের স্থানীয় সম্প্রদায়ের সাথে ব্যাপকভাবে জনবহুল হয়ে ওঠে। মুঘলরা ঢাকায় পূর্ব বদ্বীপের কেন্দ্রস্থলে তাদের রাজধানী স্থাপন করেছিল, যেখানে কর্মকর্তা ও কর্মচারীদের জমি অনুদান দেওয়া হয়েছিল এবং তারা সেখানে বসতি স্থাপন করেছিল। Assam. The history of Assam is the history of the confluence of the Tibeto-Burman, Sino-Tibetan, Indo-Aryan and Austroasiatic cultures,
as well as the confluence of people from the east, west and the north. It is noteworthy that although invaded over these centuries, it was never a vassal or a colony to an external power until the Burns in 1821 খ্রিস্টাব্দ, and, subsequently, the British in 1826 খ্রিস্টাব্দ after the famous Treaty of Yandabu. আসামের ইতিহাস হল তিব্বত বর্মন, চীন তিব্বতী, ইন্দো আর্য এবং অস্ট্রোএশিয়াটিক সংস্কৃতির সঙ্গমের ইতিহাস, সেই সাথে পূর্ব, পশ্চিম এবং উত্তরের মানুষের সঙ্গমের ইতিহাস। এটি লক্ষণীয় যে শতাব্দী ধরে আক্রমণ করা হলেও 1821 খ্রিস্টাব্দে বার্মিজদের পূর্ব পর্যন্ত এটি কখনোই কোনো বাহ্যিক শক্তির উপনিবেশ বা উপনিবেশ ছিল না এবং পরবর্তীকালে ইয়ান্দাবুর বিখ্যাত চুক্তির পরে 1826 খ্রিস্টাব্দে ব্রিটিশরা। The Assam's history has been derived from multiple sources. For instance, proto-history has been reconstructed from folklore epics like Mahabharata and two medieval texts compiled in the Assam region, the Kalika Purana and the Yogini Tantra, while the historical account of ancient Assam begins with the establishment of Pushyavarman's Varman dynasty in the 30th century in the Kamarupa kingdom, which left behind a corpus of Kamarupa inscriptions on rock, copper plates, clay, royal grants, etc. There is also a mention of Kamarupa in Samudragupta's Allahabad pillar. During the medieval period, the Buranjis chronicles written in the Ahom and the Assam's languages by the Ahom kings offer a lot of detail about the Assam of medieval India. অসমীয়া ইতিহাস একাধিক উৎস থেকে নেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, মহাভারতের মতো লোককাহিনী মহাকাব্য থেকে আদি ইতিহাস পুনর্গঠন করা হয়েছে এবং আসাম অঞ্চলে দুটি মধ্যযুগীয় গ্রন্থ সংকলিত হয়েছে, কালিকা পুরাণ এবং যোগিনী তন্ত্র। যখন প্রাচীন আসামের ঐতিহাসিক বিবরণ শুরু হয় পুষ্যবর্মনের বর্মন রাজবংশের প্রতিষ্ঠার মাধ্যমে। কামরূপ রাজ্যে চতুর্থ শতাব্দীতে, যা শিলা, তাম্রফলক, কাদামাটি, রাজকীয় অনুদান ইত্যাদিতে কামরূপ শিলালিপির একটি অংশ রেখে গেছে। সমুদ্রগুপ্তের এলাহাবাদ স্তম্ভেও কামরূপের উল্লেখ রয়েছে। মধ্যযুগীয় সময়ে বুরঞ্জি, আহোম রাজাদের দ্বারা আহোম এবং অসমীয়া ভাষায় লিখিত ইতিহাসগুলি মধ্যযুগীয় ভারতের আসাম সম্পর্কে অনেক বিশদ বিবরণ দেয়। Since the time of Muhammad bin Bakhtiar Khalji 1207 খ্রিস্টাব্দ as mentioned in the Kanai Boroksibo rock inscription, the Muslim rulers of Bengal had tried to bring the Brahmaputra valley in modern Assam under their control, but had to suffer a series of disastrous defeats in this region which was little known to them. There were two warring kingdoms in North Bengal and Assam, Kamata, also known as Kamrupa in the west, and the Ahom kingdom in the east. The Ahoms were a Mongoloid tribe from North Burma who had succeeded in establishing a powerful kingdom in the 30th century, and had become Hinduized in course of time. In fact, the name Assam is derived from them. মুহাম্মদ বিন বখতিয়ার খলজির সময় থেকে কানাই বরকসিবোয়া শিলালিপিতে উল্লিখিত 1207 খ্রিস্টাব্দ থেকে বাংলার মুসলিম শাসকরা আধুনিক আসামের ব্রহ্মপুত্র উপত্যকাকে তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল, কিন্তু একের পর এক ভয়াবহ পরাজয়ের সম্মুখীন হয়েছিল। এই অঞ্চলে যা তাদের খুব কম পরিচিত ছিল। উত্তরবঙ্গ আসামে দুটি যুদ্ধরত রাজ্য ছিল, কামতা, পশ্চিমে কামরূপ এবং পূর্বে আহোম রাজ্য নামেও পরিচিত। আহোমরা ছিল উত্তর বার্মার একটি মঙ্গোলয়েড উপজাতি যারা 13 শতকের একটি শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠা করতে সফল হয়েছিল এবং সময়ের সাথে সাথে হিন্দুত্ব হয়ে গিয়েছিল। প্রকৃতপক্ষে আসাম নামটি তাদের কাছ থেকে নেওয়া হয়েছে। Ilyas Shah invaded Kamata and he could penetrate up to Guwahati, but he could not hold the area, and the river Karetoya was accepted as the northeast boundary of Bengal. Later, the rulers of Kamata were gradually able to recover many area on the eastern bank of the Karetoya. They also fought against the Ahoms. Having made both their neighbors into enemies, the Kamata rulers sealed their doom as Aluddin Hussein Shah, with the aid of Ahoms, attacked Kamata and destroyed the city of Kamatapur, near modern Coach Bihar, and thus annexed the kingdom to Bengal, appointing one of his sons as governor of the area. However, an attack by Aluddin's son Nujrat Shah later was repulsed with considerable losses to him. ইলিয়াস শাহ কামাটা আক্রমণ করেন এবং তিনি গৌহাটি পর্যন্ত প্রবেশ করতে পারেন, কিন্তু তিনি এলাকাটি ধরে রাখতে পারেননি এবং কোরতোয়া নদীকে বাংলার উত্তর পূর্ব সীমানা হিসেবে গ্রহণ করা হয়।
পরে কামাতার শাসকরা ধীরে ধীরে কোর্তোয়া নদীর পূর্ব তীরের অনেক এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়। তারা আহমদের বিরুদ্ধেও যুদ্ধ করেছিল। তাদের উভয় প্রতিবেশীকে শত্রুতে পরিণত করার পরে কামাতা শাসকরা তাদের সর্বনাশ বন্ধ করে দেয়, কারণ আলাউদ্দিন হোসেন শাহ আহমদের সহায়তায় কামাতা আক্রমণ করে এবং কামাতাপুর শহর, আধুনিক কোচবিহারের কাছে, ধ্বংস করে এবং এইভাবে বাংলার রাজ্যকে সংযুক্ত করে একজনকে নিয়োগ করে এলাকার গভর্নর হিসেবে তার ছেলেরা। যাই হোক, পরে আলাউদ্দিনের ছেলে নুসরাত শাহের একটি আক্রমণ তার যথেষ্ট ক্ষতির সাথে প্রতিহত হয়। During this time, the Eastern Brahmaputra Valley was under Sohammam 1497–1539 খ্রিস্টাব্দ, one of the greatest Ahom rulers. He was the first Ahom king to adopt a Hindu title, Asvarga Narayana, indicating rapid Hinduization of the Ahoms as well as a move towards an inclusive polity. The Ahom kings thus came to be known as the Asvarga Dev, Heaven Lord. He is also called the Dahiya Raja, as he made Bakata on the Dihing River his capital. He not only repulsed the Muslim attack but also extended his kingdom in all directions. The Vaishnavic reformer, Shankardeva, belonged to his time and spread Vaishnavism in the area. এই সময়ে পূর্ব ব্রহ্মপুত্র উপত্যকা সুহুংমুং 1497–1539 খ্রিস্টাব্দ অন্যতম শ্রেষ্ঠ আহোম শাসকদের অধীনে ছিল। তিনি প্রথম আহোম রাজা যিনি স্বর্গ নারায়ণ নামে একটি হিন্দু উপাধি গ্রহণ করেন, যা আহোমদের দ্রুত হিন্দুকরণের পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত দেয়। এইভাবে আহোম রাজারা স্বর্গদেব, স্বর্গপ্রভু নামে পরিচিত হন। তিনি দিহিং নদীর বাঁকাটাকে তার রাজধানী করেছিলেন বলে তাকে দিহিঙ্গিয়া রাজাও বলা হয়। তিনি শুধু মুসলমানদের আক্রমণই প্রতিহত করেননি, তার রাজত্ব সব দিকে প্রসারিত করেছিলেন। বৈষ্ণব সংস্কারক শঙ্করদেব তার সময়ের অন্তর্গত এবং এলাকায় বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন। ওড়িশা The Gangas of Orissa were succeeded by the Hindu Gajapathi rulers 1435–1541 খ্রিস্টাব্দ, during medieval times, who ruled over Kalinga, present Orissa, large parts of Andhra Pradesh, and West Bengal, and the eastern and central parts of Madhya Pradesh and Jharkhand. Gajapathi etymologically means a king with an army of elephants. The Gajapathi dynasty was established by Kapilendra Deva in 1435 খ্রিস্টাব্দ, after the fall of the last eastern Ganga king, Bhanudevachar. The dynasty is also known as a Sayabhamsi dynasty. The Sayabhamsi Gajapatis period in Orissa was marked by the popularity of the Bhakti movement under the influence of Sri Chaitanya, who arrived in the empire at the time of King Protaparudra and stayed for 18 long years at Puri, and by the construction of Jagannatha temples across the length and breadth of the empire. The Gajapathi rulers were mainly instrumental in extending their rule in the south towards Karnataka, which brought them in conflict with Vijayanagar, the Redis and the Bahmani sultans. However, by the early 16th century, the Gajapatis lost great portions of their southern dominion to Vijayanagar and Golconda, and even the Gajapatis were dislodged by Bhoi dynasty. উড়িষ্যার গঙ্গাগুলি মধ্যযুগীয় সময়ে হিন্দু গজপতি শাসকদের দ্বারা 1435–1541 খ্রিস্টাব্দ উত্তরাধিকারী হয়েছিল, যারা কলিঙ্গ, বর্তমান ওড়িশা, অন্ধ্রপ্রদেশের বড় অংশ, এবং পশ্চিমবঙ্গ এবং মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডের পূর্ব ও কেন্দ্রীয় অংশ শাসন করেছিল। উৎপত্তিগতভাবে গজপতি মানে হাতির বাহিনী সহ রাজা। গজপতি রাজবংশ 1435 খ্রিস্টাব্দে শেষ পূর্ব গঙ্গা রাজা ভানুদেবের পতনের পর কপিলেন্দ্র দেব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। রাজবংশটি সূর্যবংশী রাজবংশ নামেও পরিচিত। ওড়িশায় সূর্যবংশী গজপতিদের সময়কাল শ্রীচৈতন্যের প্রভাবে ভক্তি আন্দোলনের জনপ্রিয়তা দ্বারা চিহ্নিত করা হয়েছিল, যিনি রাজা প্রতাপরুদ্রের সময় সাম্রাজ্যে এসেছিলেন এবং পুরীতে দীর্ঘ 18 বছর অবস্থান করেছিলেন এবং জুড়ে জগন্নাথ মন্দির নির্মাণের মাধ্যমে সাম্রাজ্যের দৈর্ঘ্য এবং প্রস্থ। গজপতি শাসকরা প্রধানত কর্ণাটকের দিকে দক্ষিণে তাদের শাসন সম্প্রসারণে সহায়ক ভূমিকা পালন করেছিল, যা তাদের বিজয়নগর, রেড্ডিস এবং বাহমানি সুলতানদের সাথে সংঘর্ষে জড়িয়েছিল। যাই হোক, 16 শতকের গোড়ার দিকে
গজপতিরা বিজয়নগর এবং গোলকুন্ডায় তাদের দক্ষিণের আধিপত্যের বড় অংশ হারিয়েছিল এবং এমনকি গজপতিরাও ভৈ রাজবংশের দ্বারা উচ্ছেদ হয়েছিল। কপিলেন্দ্র ডিভা 1435-1466 খ্রিস্টাব্দ। কপিলেন্দ্র দেব 1435 থেকে 1466 খ্রিস্টাব্দ। ফার্স্ট রুলার অফ গাজাপাঠি ডাইনাস্টি। During his reign, his kingdom expanded from Ganga in the north to as far as Bidar in the south. গজপতি রাজবংশের প্রথম শাসক। তার রাজত্বকালে তার রাজ্য উত্তরে গঙ্গা থেকে দক্ষিণে বিদার পর্যন্ত বিস্তৃত হয়েছিল। In about 1450 খ্রিস্টাব্দ, he installed his eldest son, Hamvira Diva, as the governor of Rajamundri and Kondeviru. He also ordered Hamvira to conquer Vijayanagar and the Bahmani Sultanate. Hamvira successfully captured the Vijayanagar capital, Hampi, and forced the Oik ruler Mallikarjuna Raya to pay yearly tax. In 1460 খ্রিস্টাব্দ, Hamvira Diva's commander, Tamabhapala, conquered the southern states of Udayagiri, Nellore district and Chandragiri. The rock edicts of Srirangam temple near Trishinapalli indicate that Hamvira Diva captured as far as Trishinapalli, Tanjore and Arcot in south and in the 1464 খ্রিস্টাব্দ assumed the title of Dakshina Kapailswara. প্রায় 1450 খ্রিস্টাব্দে তিনি তার বড় ছেলে হামভিরা দেবকে রাজামুন্দ্রি এবং কোন্ডাভিরুর গভর্নর হিসেবে নিযুক্ত করেন। তিনি হামভিরাকে বিজয়নগর ও বাহমানি সালতানাত জয় করার নির্দেশ দেন। হামভিরা সফলভাবে বিজয়নগর রাজধানী হাম্পি দখল করেন এবং দুর্বল শাসক মল্লিকার্জুন রায়কে বার্ষিক কর দিতে বাধ্য করেন। 1460 খ্রিস্টাব্দে হামভিরা দেবের সেনাপতি তমভূপাদ দক্ষিণের রাজ্য উদয়গিরি, নেলোর জেলা এবং চন্দ্রগিরি জয় করেন। ত্রিচিনাপল্লীর কাছে শ্রীরঙ্গম মন্দিরের শিলাগুলি নির্দেশ করে যে হামভিরা দেব দক্ষিণে ত্রিচিনাপল্লী, তাঞ্জোর এবং আরকোট পর্যন্ত দখল করেছিলেন এবং 1464 খ্রিস্টাব্দে দক্ষিণ কপিলেশ্বর উপাধি গ্রহণ করেছিলেন। Kapilendra Diva patroned Vaishnavism, expanded the Jagannath temple at Puri and constructed the Shaivite temple of Kapileswar in Bhubaneswar. He was a great patron of Vedic culture and himself wrote a Sanskrit play called Parshuram Vijay. It was during his reign that Odia language was officially used as an administrative language and the famous Odia poet Sarala Das wrote the Odia Mahabharata. কপিলেন্দ্র দেব বৈষ্ণব ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন, পুরীর জগন্নাথ মন্দিরের প্রসার করেছিলেন এবং ভুবনেশ্বরে কপিলেশ্বরের শৈব মন্দির নির্মাণ করেছিলেন। তিনি বৈদিক সংস্কৃতির একজন মহান পৃষ্ঠপোষক ছিলেন এবং নিজে পরশুরাম বিজয়া নামে একটি সংস্কৃত নাটক রচনা করেছিলেন। তার রাজত্বকালেই ওড়িয়া ভাষা সরকারিভাবে প্রশাসনিক ভাষা হিসাবে ব্যবহৃত হয়েছিল এবং বিখ্যাত ওড়িয়া কবি সরলা দাস ওড়িয়া মহাভারত রচনা করেছিলেন। পুরুষোত্তমা ডিভা 1466-1497 খ্রিস্টাব্দ। পুরুষোত্তম দেব 1466 থেকে 1497 খ্রিস্টাব্দ। After the death of Kapilendra Diva, a succession was started among his sons and Purushottama Diva succeeded in securing the throne in 1484 খ্রিস্টাব্দ by defeating Hamvira Diva. But, during this period, significant southern parts of the empire were lost to Salubha Narasimha, the ruler of Vijayanagar. However, by the time of his death, he managed to recover some of his territories. কপিলেন্দ্র দেবের মৃত্যুর পর তার পুত্রদের মধ্যে উত্তরাধিকার যুদ্ধ শুরু হয় এবং পুরুষোত্তম দেব 1484 খ্রিস্টাব্দে হামভিরা দেবকে পরাজিত করে সিংহাসনে অধিষ্ঠিত হন। কিন্তু এই সময়কালে সাম্রাজ্যের উল্লেখযোগ্য দক্ষিণ অংশগুলি বিজয়নগরের শাসক সালুভা নরসিংহের কাছে হারিয়ে যায়। যাইহোক, তার মৃত্যুর সময় তিনি এই অঞ্চলগুলির কিছু পুনরুদ্ধার করতে সক্ষম হন। প্রতাপারুদ্র ডিভা 1497-1540 খ্রিস্টাব্দ। প্রতাপরুদ্র দেব 1497 থেকে 1540 খ্রিস্টাব্দ। Son of Purushottama Diva, during whose reign, Aluddin Hajain Shah of Bengal attacked Tuis. In the latter campaign, c. 1508 খ্রিস্টাব্দ, the Bengal army marched up to Puri. পুরুষোত্তম দেবের পুত্র, যার রাজত্বকালে বাংলার আলাউদ্দিন হোসেন শাহ দুবার আক্রমণ করেছিলেন। পরবর্তী অভিযানে আনুমানিক 1508 খ্রিস্টাব্দ, বঙ্গীয় সেনাবাহিনী পুরী পর্যন্ত অগ্রসর হয়।
In 1512 Christabdo, Krishna Devaraya of the Vijayanagar Empire invaded Kalinga and defeated the forces of the Gajapati kingdom, and in 1522 Christabdo, Kuli Kutbi Shah of Golconda ousted the Odia army from the Krishna Godavari tract. 1512 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্যের কৃষ্ণদেব রায় কলিঙ্গ আক্রমণ করেন এবং গজপতি রাজ্যের বাহিনীকে পরাজিত করেন এবং 1522 খ্রিস্টাব্দে গোলকুন্ডার কুলি কুতুব শাহ দিয়া সেনাবাহিনীকে কৃষ্ণ গোদাবরী ট্র্যাক্ট থেকে উৎখাত করেন। প্রতাপারুদ্র was highly influenced by the works of Chaitanya and he gave up the military tradition as he retired himself into the life of an ascetic, leaving the future of the empire uncertain. প্রতাপরুদ্র চৈতন্যের কাজ দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন এবং সাম্রাজ্যের ভবিষ্যৎ অনিশ্চিত রেখে তিনি একজন তপস্বীর জীবনে অবসর গ্রহণ করার কারণে তিনি সামরিক ঐতিহ্য ত্যাগ করেছিলেন। ল্যাটার ইন 1541 খ্রিস্টাব্দ প্রতাপারুদ্র ডিভাস মিনিস্টার গোভিন্দা ভিদ্যাধারা rebelled against his ex-successors, and after murdering the two sons of Protaparudra Diva he established the Bhoi dynasty. The Bhoi dynasty was short-lived, and during this period the kingdom came into conflict with neighboring kingdoms and arilled under civil wars. Later, history repeated itself as Mukunda Diva, a minister of the Bhoi dynasty, came to throne in 1559 Christabdo in a bloody coup, after assassinating the last two Bhoi kings and declaring himself the ruler of Orissa. Mukunda Diva is considered the last independent ruler of Orissa, as the region saw a steady decline afterwards. In 1568 খ্রিস্টাব্দ, Orissa came under the control of Sulaiman Khan Karani of Karani dynasty, who was the ruler of the Sultanate of Bengal. The year of 1568 খ্রিস্টাব্দ is important in the history of Orissa, as Orissa never emerged as an independent kingdom again. পরবর্তীতে 1541 খ্রিস্টাব্দে প্রতাপরুদ্র দেবের মন্ত্রী গোবিন্দ বিদ্যাধর তার দুর্বল উত্তরসূরিদের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং প্রতাপরুদ্র দেবের দুই পুত্রকে হত্যা করার পর তিনি ভোই রাজবংশ প্রতিষ্ঠা করেন। ভোই রাজবংশ স্বল্পস্থায়ী ছিল এবং এই সময়কালে রাজ্যটি প্রতিবেশী রাজ্যগুলির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং গৃহযুদ্ধের মধ্যে পড়ে। পরবর্তীতে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে যখন ভয় রাজবংশের একজন মন্ত্রী মুকুন্দ দেব 1559 খ্রিস্টাব্দে একটি রক্তক্ষয়ী অভ্যুত্থানে সিংহাসনে আসেন, শেষ দুই ভোই রাজাকে হত্যা করে এবং নিজেকে ওড়িশার শাসক ঘোষণা করেন। মুকুন্দ দেবকে উড়িষ্যার শেষ স্বাধীন শাসক হিসাবে বিবেচনা করা হয় কারণ পরবর্তীতে এই অঞ্চলটি স্থিরভাবে হ্রাস পেয়েছে। 1568 খ্রিস্টাব্দে ওড়িশা কররানী রাজবংশের সুলাইমান খান কররানীর নিয়ন্ত্রণে আসে, যিনি বাংলার সালতানাতের শাসক ছিলেন। 1568 খ্রিস্টাব্দের বছরটি ওড়িশার ইতিহাসে গুরুত্বপূর্ণ, কারণ ওড়িশা আর কখনো স্বাধীন রাজ্য হিসাবে আবির্ভূত হয়নি। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।